ভিডিও করে দেখছি যে ওই মানিকবাবু খাটে শুয়ে রয়েছে আর ওনার নাক থেকে মুখ থেকে না ঝলকে ঝলকে রক্ত পড়ছে। তোরা আজকে যে এসছিস না, সুস্থ শরীর নিয়ে বেরোতে পারবি না। বেরিয়ে যেই সুইচটা বন্ধ করতে গেছি আমার সঙ্গে কিন্তু ইলেকট্রিসিটি কানেক্টেড হয়ে গেছে, মানে পুরো বডি হয়ে গেছে আমার সাথে। এই হাতে আমার দেখতে পাচ্ছি দুখানা জায়গা। ও রাইট, এটা ওই টাইমের দাগ যেটা এখন অবধি রয়েছে। 3টে আঙুলেই রয়েছে। সাত তেরে রেহেঙ্গে সাদা হোঙ্গে না হাম জুদা, ওই লাইনটা যখন আসছে ভিতর থেকে কান্নায় ফেটে পড়ছে। তুমি এরকম গানটা চালিয়ে না অ্যাকচুয়ালি প্রভোক করছো। হট করে আমার দিকে ঘুরে একদম মেয়েদের গলা, আলোটা বন্ধ কর। উনি পুরো স্থির হয়ে গেছে, আমরা তো সঙ্গে সঙ্গে স্টেপ ব্যাক করে নিচ্ছি ওখান থেকে। সব বুঝে গেছি পয়েন্ট হয়ে গেছে। বলছে কোনোদিনও কাউকে গলায় দড়ি দিয়ে মরতে দেখেছিস? আমার তা কি বলছে। আমার এই দুটো হাত অনেক চেষ্টা করেছিল গলা অবধি ওঠার, কিন্তু হাত উঠছিল না। চোখের সামনে অন্ধকার নেমে যায়, তারপর ওই চোখ দিয়ে আমি দেখি আমার হাজবেন্ড মরছে আমার চোখের সামনে, যাকে আমি খুব ভালোবাসি। প্যাথেটিক ভাই। হ্যালো গাইজ, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। আর কৌস্তবের আড্ডার আজকের এই ভূত চতুর্দশী স্পেশাল এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি। আজকে আমাদের সাথে সূর্য রয়েছে। সূর্যর যে ঘটনাটা আজকে আপনারা শুনতে চলেছেন সেটা সত্যি কথা বলতে আপনাদেরকে একটা শিহরণ দেবে। ভূত চতুর্দশীর রাত, কালকে কালী পুজো, আজকে 14 প্রদীপ আপনারা হয়তো জেলে ফেলেছেন। এই সময় দাঁড়িয়ে এই ঘটনাটা আলাদা একটা মাত্রা এনে দেবে। আশা করছি কৌস্তবের আড্ডার আজকের এপিসোড আপনাদের সত্যি কথা বলতে চমক দেবে। আপনারা আজকের এই ঘটনাটা কোথা থেকে শুনছেন কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনাদের যদি কোনো স্পিরিচুয়াল হেল্প, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন লাগে আমার থেকে, যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। এই নম্বরটি আপনারা ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের একদম প্রথম পিন কমেন্টে পেয়ে যাবেন। তাহলে চলুন আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কৌস্তবের আড্ডার মারাত্মক একটা হরর পডকাস্টে। হ্যালো সূর্য, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা ওয়ান্স অ্যাগেন। আজকে এমন একটা ঘটনার ব্যাপারে তুমি জানিয়েছো যে ঘটনাটার মধ্যে তুমি প্রত্যক্ষভাবে ইনভলভ ছিলে, এবং ঘটনাটা একটা প্যারানর্মাল ইনভেস্টিগেশনকে কেন্দ্র করে। তুমি বললে যে ব্যারাকপুর থেকে পলতার যে ডিস্টেন্স আছে, এই দুটো জায়গার যে মাঝখানের একটা জায়গা, সেই জায়গাকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত আই থিঙ্ক, খুব ভুল যদি না করি, 2023-এ। কি হয়েছিল সূর্য একদম শুরু থেকে আমি জানতে চাই, কি হয়েছিল তোমাদের সাথে? অ্যাকচুয়ালি ঘটনাটা শুরু করার আগে আমি দুটো কথা একটু বলে নিচ্ছি। প্রত্যেকবার তো আমি যে কোনো জায়গায় ভিজিটে যেতাম, সেটা সোলো বলতে পারো বা আমার সঙ্গে একটা অভিজ্ঞতা থাকতো, কিন্তু এই ক্ষেত্রে আমি বলতে পারি যে এইবার যে ইনভেস্টিগেশন আমি পার্ট ছিলাম, এটা সায়েন্টিফিক্যালি প্যারানর্মাল ইনভেস্টিগেশন। মানে এইবারের কেসটা একবারই সুযোগ হয়েছে, সেই ঘটনাটাই বলবো। আর দ্বিতীয় কথা হচ্ছে হলো যে এই বাড়িটা যেটাতে আমরা গেছিলাম, এরকম চরম লেভেলের অ্যাক্টিভিটিওয়ালা বাড়ি আমরা কোনোবার পাইনি। মানে সবচেয়ে বেশি রেড অ্যালার্ট ছিল ওই বাড়িটার মধ্যে, পোল্টারগাস্ট অ্যাক্টিভিটি একদম একদম। আর তার মধ্যেও একটা বেশ জনপ্রিয় গানও এই মানে ইনভেস্টিগেশনটা আমাদের বেশ ট্রিগার্ড করেছিল, যেটা আমি ঘটনাটা শুরু করলে তুমি বুঝতে পারবে। তো ঘটনার সূত্রপাত 2023-এর ওই নভেম্বরের দিকে। শীত মোটামুটি পড়ে গেছে। আমি তো ওই বিভিন্ন ধরনের বাড়িতে গিয়ে যখন আমি এক্সপ্লোরিং করতাম, তার ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে ছাড়তাম। তো ওই সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে একজন ইনভেস্টিগেটর, প্যারানর্মাল ইনভেস্টিগেটর, উনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করে। আমি প্রথমে জানতাম না যে উনি ইনভেস্টিগেশন করেন। ফোন নাম্বার চাই, উনি নিজের পরিচয় দেয়, তারপরে বলে, বা কিছু একটা টিমের নাম ছিল ওনাদের, বুঝতে পারছো? তো ফোন নাম্বার এক্সচেঞ্জ হয়ে যায় আমাদের মধ্যে। ও হওয়ার পর উনি আমাকে ফোন করে জিজ্ঞেস করে যে তুমি কোথায় কোথায় গেছিলে, কী কী কাজ করেছো, কোন কোন বাড়িতে গেছিলে, বিভিন্ন ধরনের প্রবিং কোশ্চেন করে। আমিও অ্যান্সার দিই। আমিও জিজ্ঞেস করি যে আপনারা কোথায় কোথায় ইনভেস্টিগেশন করেন। উনি বলে যে আমি এরকম ইনভেস্টিগেশন করি, আমাদের 4 জনের একটা টিম রয়েছে। তো বলছে এরকম, বলতে বলতে বলছে যেরকম আমি জিজ্ঞেস করলাম ওনাদেরকে যে আপনারা কোথায় কোথায় ইনভেস্টিগেশন করেছেন। তো ওনারা জ্ঞানেশ্বরী, বেগুন কোদর এবং ছোটো ছোটো বিভিন্ন জায়গাতে শিউরি টিউরি সাইডে ওরা ইনভেস্টিগেশন করেছে। বর্তমানে আমি যেটা শুনে বুঝতে পারলাম যে ডিভাইস রয়েছে, কিন্তু ওনাদের যাওয়ার জায়গা নেই। আচ্ছা। আর আমাদের টিমটা একটু বিক্ষিপ্তভাবে রয়েছে। কেউ মালদায় রয়েছে, কেউ রয়েছে আপনার তুমি ধরে নাও হাওড়া সাইডে, যে ফোন করেছে উনি রয়েছে আসানসোলে, কেউ দুর্গাপুরে, এরমভাবে রয়েছে। তো কথা বলতে বলতে না উনি আমাকে হঠাৎ করে বলছে যে আপনার এই প্রবিং কোশ্চেনগুলো আপনি যখন কোনো বাড়িতে গিয়ে রেকি করেন, আমার দেখে খুব ভালো লেগেছে।
ছেলেটার নাম ছিল অমিত। তো বলার পর বলছে আপনার কাছে আমার একটা আবদার আছে। আমি তখন বুঝতে পারলাম যে আমার সঙ্গে ফোনে কথা বলাটা শুধুমাত্র লৌকিক সহৃদয়তা নয়, এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ বলুন। বলছে আপনাদের বাড়ি থেকে ওই ব্যারাকপুর পলতা কতক্ষণ লাগে যেতে? বললাম যে মিনিট 30-এর মতো লাগে। কিন্তু কেন জিজ্ঞেস করলাম। বলছে ওই বাড়ি থেকে একজন ভদ্রলোক বারবার করে আমাদেরকে ফোন করছে, আমরা কোনো কারণে যেতে পারছি না। তো ওনার তর সইছে না এই মুহূর্তে, মানে বাড়িতে নাকি খুব ভালো লেভেলের অ্যাক্টিভিটি হচ্ছে, তো আপনি কি একবার গিয়ে দেখে আসতে পারবেন? বললাম দেখুন আমি তো কাজের মধ্যে থাকি, ছুটি বললেই ছুটি পাওয়া যায় না, তো সেই ক্ষেত্রে মানে আমি আপনাকে হ্যাঁ করতে পারছি না এই মুহূর্তে। বলছে না অ্যাকচুয়ালি বাড়িটাতে একটু প্রবলেম হচ্ছে, আপনি তো বহু বাড়িতে গিয়ে অনেকে উপকৃত হয়েছে আপনার দ্বারা, তো এইবারে একটা শেষবারের মতো করে দিন না, আমরা একটু প্রবলেমের মধ্যে পড়ে রয়েছি বলে আমরা যেতে পারছি না। আর আমি চাইছি যে যদি আমরা পরবর্তীকালে ওই বাড়িতে ইনভেস্টিগেশন করতে যাই তাহলে আপনি আমাদের পার্ট হয়ে যাবেন। তো এটা শোনার পর না আমি দেখো যতই আমি সোলো ট্রাভেল করি, মনে তো একটা সুপ্ত বাসনা ছিল যে আমি ইনভেস্টিগেশনে যাব। তো আমি না একটু রাজি হওয়ার মতো করেই বললাম যে ঠিক আছে আমি তাহলে একটু ম্যানেজ করার চেষ্টা করছি, যদি হয়ে তাহলে আমি যাব। বলছে তাহলে কি আপনার ফোন নাম্বারটা ওই ভদ্রলোককে দিয়ে দেবো, আপনি একবার কথা বলে কি দেখবেন? ঠিক আছে দিয়ে দিন, অসুবিধা নেই। উনি মোটামুটি নাম্বার দিয়ে দিল। সন্ধ্যে 7টার সময় আমাদের মোটামুটি কথা হয়েছে। আমি অফিস থেকে ফিরেছি 9:30 নাগাদ। ঠিক ওই 10টা 10:30 নাগাদ একটা আননোন নাম্বার থেকে ফোন আসছে, নাম উঠছে মানিক দাস। ফোনটা তুললাম, তখন একজন ভদ্রলোক ফোন তুলে বলছে যে এরকম আমাকে একজন নাম্বার দিয়েছে, ওদের কথা বলছিল, বুঝতে পারলাম আপনি তো ওদের টিম মেম্বার। আমি হ্যাঁ বলুন। বলছে যে এরকম আপনি আমাদের বাড়িতে একটু আসতে পারবেন? আর বললাম যে দেখুন আসলেই তো আসা যায়, কিন্তু ছুটিটা মেন হচ্ছে কথা, আমার এই সপ্তাহে তো হবে না, সামনের সপ্তাহে যে কোনো একটা দিন আমি সময় করে আপনাদের বাড়িতে চলে যাব। তো ওই ভদ্রলোককে জিজ্ঞেস করলাম যে যে প্রবলেম কি হচ্ছে সেটা কি ওভার দ্য ফোনে কিছুটা বলা যাবে? বলছেন আমি ওভার দ্য ফোনে বলতে পারবো না, আপনাকে আসতে হবে, আপনি আসুন, আপনার সামনাসামনি বসে আমি বলবো। তো উনি কথা বলতে বলতে না হঠাৎ দেখলাম ওনার কাছ থেকে ফোনটা ওনার ওয়াইফ নিয়ে নিলেন, নিয়ে বলছে যে খুব প্রবলেম হচ্ছে, আমরা বাড়িতে একদম থাকতে পারছি না, একটু যদি এই সপ্তাহের মধ্যে আপনি আসতে পারেন তো খুব ভালো হয়। আর আমি দেখুন এই সপ্তাহে তো আমার মনে হচ্ছে না হবে, সামনের সপ্তাহে একদম একদম শুরুর দিকে আমি চলে যাব। ঠিক আছে, ফোন রাখলাম, কথাবার্তা হয়ে গেল। সেদিনটা মোটামুটি আর কোনো ফোন টোন ওরা করেনি। পরের দিনকে আমি অফিস থেকে আসলাম। পরের দিন কি হয়েছে, রাত্রির মোটামুটি 11:30 পৌনে 12টা আর একটা আননোন নাম্বার থেকে আমার কাছে ফোন আসছে। ফোনটা তুললাম, দেখলাম একজন অল্প বয়সী মেয়ের গলা। তো উনি পরিচয় দিল যে উনি মানিকবাবুর মেয়ে। তো উনি বলছে যে আপনি কি একটু ভিডিও কলে আসতে পারবেন? হঠাৎ করে বলছে আপনি কি একটু ভিডিও কলে আসতে পারবেন? না এখন? বলছে হ্যাঁ। বললাম করুন ভিডিও কল। ভিডিও কলে দেখছি যে ওই মানিকবাবু খাটে শুয়ে রয়েছে, পাশে হয়তো ডাক্তার বা বাড়ির কেউ ছিল, ওনার মাও পাশে দাঁড়িয়ে রয়েছে, আর ওনার নাক থেকে মুখ থেকে না ঝলকে ঝলকে রক্ত পড়ছে। কি বলছো? ঝলকে ঝলকে রক্ত পড়ছে। ভিডিও কলেই দেখছো? ভিডিও কলেই দেখছি। তো আমি জিজ্ঞেস করলাম না কি ওনার এরকম অবস্থা কি করে হলো? বলছে বাবাকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে। তখন ওর মা আবার ফোনটা নিয়ে কাঁদতে কাঁদতে বলছে যে আপনি দয়া করে আসুন, আপনি কালকে বা পরশুর মধ্যে আসুন, নাহলে কিন্তু আমরা হয়তো আপনি যেদিনকে আসবেন আমরা থাকবোও না। আমি এবার অনেক ক্ষেত্রে কি হয়, মানে দেখো তো বহু বাড়িতে আমি গিয়েছি, যেই বাড়িগুলোতে বেশি আমি অ্যাগ্রেসিভনেস দেখে সেই বাড়ি থেকে কিছু পাওয়া যায় না আলটিমেট, আমি জাস্ট মানে টেক ইট লাইটলি পুরোপুরি নিয়েছিলাম। আর ঠিক আছে, কিন্তু সমস্যাটা কি হয়েছে আমি তো বুঝতে পারছি না, ওভার দ্য ফোন আপনারা বলছেন না। বলছে আপনি কালকে বা পরশু দিনের মধ্যে ব্যবস্থা করুন না। ঠিক আছে, তাহলে আমি চেষ্টা করছি অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে যদি আপনাদের বাড়িতে যেতে পারি আমি অবশ্যই যাব। বলছে আপনি কটা নাগাদ আসবেন? বললাম সন্ধ্যে 7টা 7:30। ওর মা বলছে দোহাই আপনাকে, আপনি সন্ধ্যে 7টা করবেন না, আপনি দরকার পড়লে ভোরবেলা আসুন, আমরা জেগে থাকবো। সূর্যাস্তের পর এই বাড়িতে কেউ আসতে পারছে না। আমরা দেখুন আপনাকে লুকিয়ে লাভ নেই, আমরা একজন তন্ত্র সাধকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, ওনারা গাড়ি নিয়ে এসেছিলো, বাইক নিয়ে এসেছিলো, ফেরার টাইমে ওদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, প্রাণে বেঁচে যায়, কিন্তু অবস্থা খুব ক্রিটিক্যাল হয়ে যায়, আপনি আসতেই পারবেন না 7টার সময়। এবার যখনই কথাটা বলেছেন আসতে পারবেন না, আমার একটুখানি খারাপ লেগে গেছে যে আসতে পারবো না, মানে আমি এত বাড়িতে যে আসতে পারবো না, আর আমি 7টা 7:30 পরেই যাবো আমি। তো উনি বলছে দেখুন যেটা আপনি ভালো মনে করেন, কিন্তু আমার মনে হয় না আপনি আসতে পারবেন, আর আমি কালকেই আসবো, 7টার পরেই আমি আসবো। ইগোতে লেগে গেছে। ইগোতে লেগে গেছে যে সূর্যাস্তের পর আসতে পারবে না, আমি নিজেই সূর্য, আর বলছি সূর্যাস্তের পর আসতে পারবে না। তো যাই হোক, গুড ওয়ান। হ্যাঁ। তো এইবারে আমি অফিস থেকে যখন বেরোই, অফিস থেকে বেরিয়ে নিই 7টা 7:30 নাগাদ আমি ফোন করলাম। আমি ফোন করে জিজ্ঞেস করলাম যে ব্যারাকপুর নামলে সুবিধা হবে নাকি পলতা নামলে সুবিধা হবে? বলছে পলতা নামুন আপনি, পলতা নেমে আপনি কিছুটা নিয়ে নিন, ওখান থেকে আমার মেয়ে আপনাকে গাইড করে নিয়ে চলে আসবে। আমি নামলাম, নেমে নিয়ে মেয়েকে ফোন টোন করলাম, করার পর উনি আমাকে বাড়িতে নিয়ে আসলো।
এবার বাড়িতে নিয়ে আসার পর উনি মানে একদম গেটের বাইরে দাঁড়িয়েছিলেন, আমি গেলাম ভিতরে দেখলাম যে পুরো বাড়িতে আলো জ্বলছে, মানে কোনো জায়গায় বাদ নেই, সিঁড়ির তলায় আলো, আমি যেখান দিয়ে ঢুকছি গেটটা দিয়ে ওর পাশে একটা গ্রিল দেওয়া ঘর রয়েছে, দুটো পরপর ঘর রয়েছে, মানে বাড়িটা কিরকম তোমায় বলছি, গেট থেকে ঢুকলাম, ঢোকার সাথে সাথে বাঁ দিকে সিঁড়ি উঠে যাচ্ছে, সোজাসুজি ঢুকে দেখলাম চাপা কল রয়েছে, চাপা কলের ঠিক বাঁ দিকে পরপর দুটো রুম গ্রিল দেওয়া পুরোপুরি। আমি ওখান থেকে সিঁড়ি দিয়ে উঠলাম, উঠে নিয়ে ঘরে গিয়ে বসলাম, দেখলাম যে ওই ভদ্রলোক শুয়ে রয়েছে, ব্যান্ডেজ করেছে, শুয়ে রয়েছে, নাক ফাঁক ফেটে গেছিলো। তো ওই চা ফা অনেক কিছু করেছিল, অ্যাকচুয়ালি দেখো ওই হন্টেড বাড়িতে খাওয়ার নিয়ম নেই, কিন্তু উনি কষ্ট করে বানিয়েছে, আমি খেলাম। এবার খাওয়ার পর আমি জিজ্ঞেস করলাম যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কী হচ্ছে, আমাকে আস্তে ধীরে একদম শুরু থেকে শুরু করুন, মানে কিছু বাদ দেবেন না। আমি ভয়েস রেকর্ডার অন করে দিয়েছিলাম, কারণ ওরা আমাকে বলেছিল, যারা ইনভেস্টিগেটর যারা ফোন করেছিল, যে আপনি কিন্তু পুরোটা রেকর্ডিং করবেন ভয়েস, ওটা আমাকে পাঠাবেন, কারণ আপনাকে যেটা বলবে আপনার অনেক কিছু মনে থাকতে নাও পারে, কিছু যাতে মিস না হয়ে যায়। আমি ভয়েস রেকর্ডার অন করলাম, ওরা প্রবলেমটা বলতে আরম্ভ করলো যে 7-8 মাস আগে একজন দম্পতি এই বাড়িতে ভাড়া এসেছিলেন, নিচের ঘরে যেটা দেখেছিলাম আমি, ভাড়া এসেছিলেন। তো ওনাদের মধ্যে সমস্যাটা কি হয়েছিল, যে ওই যে মেয়েটা ছিল, যে ওয়াইফ ছিল ওনার সঙ্গে এই ছেলেটার মায়ের অতটা বোন ছিল না, মতভেদ হচ্ছিল, শাশুড়ির সাথে বোন ছিল না। তো ওই জন্য ওরা বাড়ি ছেড়ে একটা জায়গায় এসছে, মানে ভাড়া নিয়ে থাকবে, পরবর্তীকালে চিন্তা ভাবনা করছিল যদি কোনো ফ্ল্যাট লোন টোন নিয়ে কিছু কেনা ফেনা যায়, এগুলো চিন্তা ভাবনা করছিল। তো এদের মধ্যে সব থেকে একটা ডিসপুট কি ছিল, ডিসপুট বলা উচিত না, এরা প্রত্যেকটা জিনিস ইএমআইতে কিনতো, ফোন বলো, ফ্রিজ বলো, টিভি যাই কিনতো, যদি টাকাও থাকতো কিন্তু না, ইএমআইতে কিনতো। দুজনে কিন্তু কর্মরত, প্রাইভেট ফার্মে দুজনেই কাজ করতো, খুব হাসি খুশি, কিন্তু পাড়া প্রতিবেশীদের সঙ্গে ওদের খুব একটা ভালো বন্ডিং ছিল না। তার কারণ কি, যে এরা খুব মানে গান শুনতে খুব ভালোবাসতো, আর হোম থিয়েটার ছিল, লাউড মিউজিকে গান ফান শুনতো, তো পাড়া প্রতিবেশী থেকে অনেক কমপ্লেন আসতো। ইভেন এই মেয়েটারও যখন কলেজের পরীক্ষা চলতো তখনও ওদের মধ্যে সমস্যা হয়েছে যে আপনি গানটা একটু আস্তে করুন, ঠিক আছে। তো এরকম হতে হতে কি হয়, এই দম্পতির মধ্যে যে মহিলা আছে, এর নামে ছেলেটা একটা লোন অ্যাপ্লাই করে অনলাইন অ্যাপ্লিকেশন থেকে, ইনস্ট্যান্ট মানি যেগুলো পাওয়া যায়, আচ্ছা আচ্ছা, অ্যাপ্লাই করে। তো কোনো পার্টিকুলার রিজনের জন্য হয়তো করেছিল, তো করার পর কি হয়, ওই লোন শোধও করে, 15-20 দিন পর শোধ করতে হয়, শোধও করে। তো ওই লোন অ্যাপ্লাই করতে গেলে কি হয়, ফটো তুলতে হয়, আধার কার্ডের ফটো, প্যান কার্ডের ফটো, নিজস্ব একটা মানে কারেন্ট টাইম সেলফি, রিয়েল টাইম সেলফি তুলতে হয়। তো ওরা লোন শোধ করার পর না, ওখান থেকে ফোন এসেছিল, দেখো সব কিছু তো ওই আরবিআই রেজিস্টার হয় না, কিছু কিছু ফেকও থাকে, স্ক্যাম থাকে। ফোন করে বলছে যে আপনি যে পেমেন্টটা করেছেন, পেমেন্টটা আমরা এখন অব্দি রিসিভ করিনি। ওই কোম্পানি যেখান থেকে যেই অ্যাপস থেকে ওরা লোন নিয়েছে, ওই অ্যাপস থেকে ফোন করে বলছে যে আমরা পেমেন্ট রিসিভ করিনি। তো ছেলেটা বলছে আমার কাছে ট্রানজ্যাকশন নাম্বার রয়েছে, দেখুন আপনি। ওরা মানছে না, আপনাকে রিপেমেন্ট করতেই হবে। ছেলেটা বলছে আমি করবো না রিপেমেন্ট, আপনার যেটা ভালো লাগে আপনি করুন, আমি তো পেমেন্ট করে দিয়েছি, আমি এক্সট্রা করে পেমেন্ট করবো না, আপনাদের সার্ভার আপডেট করেনি, আপনাদের ফল্ট। তো অনেক দিন ধরে এই জিনিসগুলো চলছিল, বারবার করে কল আসছিল ওনার ওয়াইফের কাছে। তো একদিন কি হয়েছে, রাত্রিবেলা মোটামুটি 10টা-10:30 বাজে, ওই ভদ্রমহিলা মানে যিনি নিচে ভাড়া থাকতেন, ওনার হোয়াটসঅ্যাপে কিছু ইমেজেস এসছে, ফটোস এসছে, কিছু ফটোগুলো হচ্ছে যে মুখটা উনার, শরীরটা উনার নয়, কিছু অশ্লীল টাইপের ফটোগ্রাফস এসছে অন্য পুরুষের সাথে। আর তার তলায় লেখা আছে আপনি যদি রিপেমেন্ট না করেন, আপনার কন্ট্যাক্টসে যারা যারা আছে আমি সার্কুলেট করে দেবো। এটা একটা ব্ল্যাকমেল থ্রেট আসে। ও ছেলেটা মানে ওই নাম্বারের সঙ্গে সঙ্গে ফোন করতে যায়, নাম্বারটাতে কিন্তু কল যাচ্ছিল না কোনো কারণে। ছেলেটা না প্রথমে অতটা বুঝতে পারেনি যে ইম্প্যাক্টটা এতটা বেশি হবে। পরবর্তীকালে যখন ওরা সকালবেলা আবার পেমেন্টের জন্য ফোন করে, ওদেরকে গালাগালি খিস্তাখিস্তি ছেলেটা করে দেয় যে আপনারা এটা কী শুরু করেছে, আমরা এরকম যদি আপনারা করেন তাহলে আমরা সাইবার ক্রাইমে যাব। ওরা কী করে আরও বিভিন্ন ধরনের ছবি পাঠাতে আরম্ভ করে, বলতে থাকে যে আমাদের কিন্তু কন্ট্যাক্ট, আপনাদের যে কন্ট্যাক্ট রয়েছে এভরিথিং কিন্তু আমাদের কাছে ডেটা সেভ রয়েছে। মানে হ্যাক করেছিল, হ্যাক না, অ্যাকচুয়ালি এদের অ্যালাউ করলে, অ্যাপ্লিকেশন যখন অ্যালাউ করে না, কন্ট্যাক্টস অ্যালাউ করে, লোকেশন অ্যালাউ করলে ওদের কাছে লোকেশনে পুরো জিনিসটা চলে যায়। বুঝতে পারছি, হ্যাঁ, হ্যাক করেন। তো এইবারে হয়েছে কি, ওরমভাবে ছবিগুলো আসার পর ও ছেলেটা কি করেছে, ডিরেক্টলি থানায় গিয়ে রিপোর্ট করতে গেছে। থানা বলেছে আপনারা একটা সাইবার ক্রাইমে, ব্যারাকপুরে সাইবার ক্রাইমে আপনারা গিয়ে রিপোর্ট করে আসুন একটা। ওরা সাইবার ক্রাইমে যায়, যে আমার সঙ্গে জিনিসগুলো হচ্ছে, আমি পেমেন্ট করেছি, দেখুন পেমেন্ট স্লিপ রয়েছে, আমি কোনো মিথ্যে কথা বলছি না। এইবার কি হচ্ছে, রাত্রিবেলা থেকে না মেয়েটার কাছে কন্টিনিউয়াসলি ফোন আসছে, তার রিলেটিভদের অফিস থেকে রিলেটিভদের ফোন আসছে, ছেলেটার কাছে ফোন আসছে, যে এইগুলো কী ছবি আসছে আমাদের কাছে, সবার হোয়াটসঅ্যাপে ওই ছবিগুলো যাচ্ছে, আর তোরা লেখা আছে মানে লোন রিপেমেন্ট না করতে পারার জন্য এই মেয়েটা অন্য কারোর সঙ্গে এই কাজগুলো করছে। বাবা, এইবার এই জিনিসটা হতে হতে কি হয়, পুরো পাড়ার মধ্যে ছড়িয়ে যায়। এই ভদ্রলোকের মেয়ের কাছে ছবিগুলো আসে, তখন এরা বলে বাড়ি ছেড়ে যেতে। ওরা মানে বাড়ি কি ছাড়বে, ওদের পাড়ায় এত বদনাম উঠে গেছে যে ওরা কিছু করতে পারছিল না। তো ওই ভদ্রলোক খুব অশান্তি করতে আরম্ভ করে, মানিকবাবু যে তোমাদের বাড়ি ছাড়তে হবে, আমাদের বাড়ির নাম খারাপ হচ্ছে, অফিসের কাজ
ছেড়ে দিতে হলো, মানে অফিসেও পুরোপুরি সার্কুলেট হয়ে গেছিলো, কোথাও কিছু করা যাচ্ছিল না। তো যেদিনকে ওকে বলেছিল যে তোমাকে 1 সপ্তাহের মধ্যে বাড়ি ছাড়তে হবে, ওই ছেলেটার মেয়েটার বাবা মা বাড়িতে এসে অনেক কিছু বলেছে, তোরা যা হয়েছে হয়েছে ছেড়ে দে, বাড়ি ফিরে চল। মানে ওদের এমন অবস্থা হয়েছে যে ও ঘর থেকে পর্যন্ত বেরোতে পারছে না, ঘর থেকে পর্যন্ত বেরোতে পারছে না। এইবার একদিন হয়েছে কি, ওই মানিকবাবু সকালবেলা উঠেছে, বাজার করতে যাবে, সিঁড়ি দিয়ে নিচে নেমে, মানে ওই গ্রিলের সামনে দিয়ে তো ওনাকে বেরিয়ে বাইরে আসতে হবে, গ্রিলের সামনে গিয়ে দেখছে যে ওই ছেলেটা ঝুলছে গলায় দড়ি দিয়ে, আর ওর ঠিক পিছন দিকে ঘরের দিকটা সেম অ্যালাইনমেন্টে ওনার ওয়াইফের পা দুটো দেখা যাচ্ছে, যে ওনার ওয়াইফও একই সঙ্গে ঝুলছে, মানে পরপর, মানে সামনের ছেলেটা, পিছন দিকে ওই মেয়েটা ঝুলছে, একই সঙ্গে দুজনে গলায় দড়ি দিয়ে ঝুলছে। এইবার যখন হয়েছে চিল্লামিল্লি করেছে, ওনার মেয়ে বউ নিচে নেমে এসেছেন, ওরা এসে গেট খুলেছে, গ্রিলে কোনো লক ফক ছিল না, জাস্ট হ্যাশ কল টাইপের ছিল, গেট খুলে দেখছে দুজনেই পরপর ঝুলছে, মানে বারান্দার দিকটা, মানে যেখানে রান্নাঘর, যেটা ডাইনিং প্লেস ছিল, ওইখানে ঝুলছে ছেলেটার বডি, আর ঠিক ওর পিছন দিকে ঘরের মধ্যে ঝুলছে মেয়েটার বডি, পরপর ঝুলছে। আর ঘর থেকে একটা গান মানে রিপিট মুডে বাজছে, তুমসে মিলকার এসা লাগা তুমসে মিলকার, একটা গান ছিল আশা ভোসলের, ওই গানটা রিপিট, মানে ওই গানটা চালিয়ে ওরা মারা গেছে, ওই গানটা চালিয়ে মারা গেছে, আর ওই গানটা শেষ হচ্ছে আবার শুরু হচ্ছে, লুপে রয়েছে, মানে এরপর থেকে এই গানটা আমরা শুনতে পারিনি। আমি তোমাকে কারণটা বলছি। তারপর পুলিশ আসে, এসে যখন বডি নামাতে গেছে তখন একটা লেটার পেয়েছিল যে আমাদের মৃত্যুর জন্য আমরা নিজেরা দায়ী, আমাদের মৃত্যুর জন্য যেন অযথা কাউকে হেনস্থা না করা হয়, ভুল আমাদের ছিল, আমাদেরকে এটা মাথা পেতে নিতে হলো। আর বডি নামানোর সময় আরও একটা জিনিস দেখা গেছে, যে যে মেয়েটা যে গলায় দড়ি দিয়েছিলেন ও কিন্তু ল্যাট্রিন করে দিয়েছিল, বুঝতে পেরেছো, ল্যাট্রিন করে দিয়েছিল, ওকে নামানোর সময় এটা বুঝতে পারা গেছে যে উনি ল্যাট্রিন করে দিয়েছে। এবার দেখো, যখনই দেখবে ওই ল্যাট্রিন হয়ে যায় না সুসাইডের টাইমে, যখন তুমি মানে আন্ডারওয়ার্ড দিয়ে যখন স্পিরিট বেরোয়, ওটা কিন্তু মারাত্মক খতরনাক রূপ নিয়ে নেয়, মূলাধার চক্র দিয়ে নিলে কিন্তু প্রচন্ড একটা, মানে এটা কনসিডার করা হয়, একদম কনসিডার করা হয় যে এই মূলাধার চক্র দিয়ে যদি কখনো স্পিরিট বেরোয়, তো সেই ক্ষেত্রে কিন্তু তার রূপটা নর্মাল এন্টিটির মতো থাকে না। তো যাই হোক, পুরোটা আমাকে বললো যে বডি নিয়ে যাওয়া হলো, তো পুলিশ বললো যে এই মুহূর্তে কিন্তু কিছু ভাড়াটা দেবেন না আপনারা, কিছু জিনিস ঘর থেকে সরাবেন না, পোস্টমর্টেম হবে, যদি ন্যাচারাল সুসাইডিক্যাল ডেথ থাকে তো সেক্ষেত্রে আমরা বলে দেবো, আর যদি কোনো অ্যাবনর্মালিটি পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু এই ঘরটা ইনভেস্টিগেশনের আওতায় থাকবে। তো সুসাইডিক্যাল নমিনাল ছিল। ওর বাড়ি থেকে এসে পরবর্তীকালে সব জিনিস নিয়ে যায়নি, খাট বেতের চেয়ারগুলো রেখে দিয়েছিল, বাদ বাকি মোটামুটি জিনিসগুলো নিয়ে গেছিলো। তো এরা কি করেছে, ওই যেসব জামা কাপড় টাপড় মানে ওরা নিয়ে যায়নি, ওগুলো সব ফেলে দিয়েছিল বাইরে। এইটা হওয়ার মানে মোটামুটি ওরা হওয়ার 7 দিন 8 দিনের পর একটা বাড়িতে পুজোও দিয়েছিল, পুজো দিয়ে ভেবেছিল যে আবার ভাড়াটা দেবে, ঘরে কিন্তু খাটটা ছিল আর ওই বেতের দোকানের চেয়ারও ছিল, যে আসবে সেই ইউজ করবে, এটাই ভেবেছিল। তো তারপর থেকে প্রবলেম কি হচ্ছে, যে ফার্স্ট যে প্রবলেমটা হয় ওটা হওয়ার পর এরা মোটামুটি দুপুরে উপরে ঘুমাচ্ছে, ভদ্রলোকের মিষ্টির দোকান, ভদ্রলোক মিষ্টির দোকানে থাকেন, মা মেয়ে উপরে ঘুমাচ্ছে, তো নিচ থেকে শুনতে পাচ্ছে কেউ ডাকছে, অনেকজন মহিলা এসছে ডাকছে। তো নিচে গিয়ে দেখছে যে কিছু ট্রান্সজেন্ডার মহিলার গ্রুপ এসছে কোনো চাঁদা ফাদা নেওয়ার জন্য। তো আসার পর দেখছে ওনারা বলছে যে এরকম চাঁদার জন্য কিছু বলছে, আর একজন মহিলা কি করছে, গ্রিল দিয়ে ওই ঘরটা দেখছে। তো ওর মা গিয়ে 50 টাকা মতো হাতে দিয়েছে, বলছে তোমাদের নিচের লোক এত খারাপ কেন? ওই ট্রান্সজেন্ডার মহিলা একজন ওনার মাকে বলছে খারাপ কেন, বলছে নিচের মহিলা বলছে আমি ডাকলাম, ও ঘর থেকে ঢুকে গেল ঘরের মধ্যে, গেট খুলছে না, বলছে নিচে কেউ থাকে না, উনি বলছে নিচে কেউ থাকে না। তখন ওরা বলছে নিচে থাকে না, আমরা দেখলাম তো, আমরা একা দেখেছি না, সবাই দেখেছে। তো ওরা কথা বাড়ায়নি, চলে গেছে। তোর মায়ের মনে একটু খটকা লেগেছে। সেকেন্ড জিনিসটা যেটা হয় সেটা হচ্ছে ওনার মেয়ের সাথে, মেয়ে একা ঘুমাতো, পড়াশোনা করতো, একা ঘুমাতো পাশের ঘরে, এই পাশের ঘরে দুটো ঘর পাশাপাশি, মেয়ে ঘুমাচ্ছে, মেয়ে বলছি আমি ঘুমিয়ে রয়েছি, আমার মনে হচ্ছে যে আমার খাটের ঠিক অপোজিট থেকে টপকে মানে লাফিয়ে নিয়ে জাম্প করে খাটের এখানে আসছে একজন মহিলা, আবার সে যেন দৌড়ে কি সেই জায়গায় দাঁড়াচ্ছে। আচ্ছা, মানে সে শুয়ে রয়েছে স্ট্রেটলি, বলছে জাস্ট ঘুমিয়ে রয়েছি দাদা, মানে উনি মেয়েটা বলছে আমাদেরকে যে ঘুমিয়ে রয়েছি, জাস্ট আমার খাটের উপর থেকে জাম্প করে একটা মহিলা পুরোপুরি খাটের আমার অপোজিটে আসছে, সে আবার দৌড়ে গিয়ে দাঁড়াচ্ছে ওই জায়গাতে। বলছে আমার খুব ভয় লেগেছিল ওই দিনকে। আমি মাকে এসে বলি, মা স্কুল টিচার ছিলেন, ওগুলো মানেন না, মা বলছে তোর যখন এত ভয় লাগছে তুই আমাদের সাথে এসে ঘুমাবি, তোকে আর কোনো ওই ঘরে শুতে হবে না একা একা। ওর মায়ের মনে একটা খটকা তো প্রথম থেকেই ছিল, কিন্তু কোনোদিনও এই জিনিসগুলো মানেনি। তো একদিন কি হয়েছে, ওই বাবা বাড়িতে এসছে সন্ধ্যেবেলার দিকে, রাত্রিবেলার দিকে যেরকম আসে, আসার পর একটা হিসাবে কোনো গন্ডগোল হয়েছে, উনি একটু চিন্তামগ্ন ছিলেন, খেতে দিয়েছে, বাবা খাচ্ছে, তো বলছে যে কি হলো তুমি রাত্রে বাইরে গেট দিয়ে এসছো, বাবাকে জিজ্ঞেস করে, বলছে আমার ঠিক মনে পড়ছে না যে আমি গেট দিয়েছি কিনা, বলছি দাঁড়া আমি কি দেখে আসছি। 10:30 পৌনে 11টা মোটামুটি বাজে, ভদ্রমহিলা নিচে নেমেছেন, তখনও কিন্তু অত লাইট নিচে ছিল না, নিচের লাইট লাগিয়েছে হালে, অন্ধকারই মোটামুটি ছিল। তো উনি গিয়ে ওই একটা পাওয়ার সেভার লাইট ছিল, ওটা জ্বালিয়ে নিয়ে সিঁড়ির তলাটা তো পুরোপুরি অন্ধকার, ওখানে গিয়ে লকটা দেখছে, হ্যাঁ লক উনি করেছে।
লক করে, মানে জাস্ট হ্যাশ কল মেরেছে, তালা মারেনি, তালাটা উনি মেরে দিয়েছে। মেরে দিয়ে উপরে আসতে যাবে, দেখছি লাইটটা ফ্লিক করছে, ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশনের সময় যেরকম হয়। তো উনি একটা সিঁড়িতে জাস্ট উঠেছে, উনি বলছে আমার চুলের মুঠি পেঁচিয়ে আমাকে সিঁড়ি থেকে ফেলে দিল, আর লাইট পুরো তখন অফ হয়ে গেছে। মানে বলছে আমি ওইটা আমি চিৎকার করে, আমি প্রথমে তো আমি বুঝতে পারিনি জিনিসগুলো কী হয়। বলছে আমি তখন আমি অতটা ভয় পাইনি, ভাবলাম তো আমার পা ফসকে পড়ে গেছে, কিন্তু আমি চুলে টান পেয়েছি। এবার আমি যখন উঠতে যাবো তখন বুঝতে পারছি যে আমার কাঁধের মধ্যে এইভাবে কেউ ধরে রয়েছে, আর আমি যখন মুখ উঁচু করেছি দেখছি মাথার উপর থেকে ঝুঁকে একজন দেখছি। আরে ভাই, আমি তোমাকে বলছি আমার গায়ে কাটা দিচ্ছি লিটারেলি, আমার শুনতে শুনতে মানে কাঁধ এরম ধরে, মানে উঠতে দিচ্ছে না পুরোপুরি। আচ্ছা। এতটা হাইপার ছিল ওই বাড়িটার মধ্যে, তোমাকে আমি কিভাবে বলবো, তো ওনাকে উঠতে দিচ্ছে না, ওইভাবে রয়েছে। উনি তখন যখন উপর দিয়ে তাকিয়ে যখন দেখেছে ওরকম একজন মহিলা ঝুঁকে দেখছে, উনি প্রচন্ড চিৎকার করে ফেলেছে। আচ্ছা আচ্ছা, মানে খুব জোর চিৎকার করে ফেলেছে ওইখানে। তো আমি পুরো ঘটনাটা শুনলাম। তো তারপর তোর বাবার সঙ্গে এই ঘটনাটা হয়েছে, বাবাকে ধাক্কা মেরে সিঁড়ি থেকে ফেলে দিয়েছে। তো ওরা এরকম করতে করতে কি হয়েছে, একজন ওই তান্ত্রিক ভদ্রলোকের বাড়িতে ডেকেছিলেন। তো তান্ত্রিক ভদ্রলোক বলেছিল যেরকম যে এই বাড়িটার মধ্যে প্রচুর পরিমাণে অ্যাক্টিভনেস হাই হয়ে রয়েছে, নিচে আপনারা এই মুহূর্তে ভাড়া দেওয়ার কথা চিন্তাও করবেন না, আমি বাড়িতে একটা যজ্ঞ হোম করব, তারপর যা করার করবেন। তো ওনারা ওই মোটামুটি ধরুন 4টে-5টা নাগাদ এসেছিল। বাড়ি ফেরার টাইমে ওনার কিন্তু বাইক অ্যাক্সিডেন্ট হয়ে যায়, দুজনেই, শিষ্য আর উনি দুজনেই অ্যাক্সিডেন্টেড হয়ে যায়। মারা যাননি, কিন্তু খুব ক্রিটিক্যাল অবস্থা হয়ে গেছিল শেষ পর্যন্ত, মানে ওরা আর কাজ পরবর্তীকালে করতে পারে। আমি পুরো ঘটনাটা শুনলাম, শুনে পড়লাম কি যে এই ঘরটা আমি এখন এই মুহূর্ত থেকে দেখতে পারবো। বলছে দেখো ওনার তো এই অবস্থা, মানে ওনার হাজবেন্ড উঠে বসেছিল, উনি হাতে পায়ে লেগে চলাফেরা করতে পারছে না খুব একটা, বলছে দোকানটাও আমরা সেভাবে ইয়ে করতে পারছি না, তো আমরা তো যাওয়ার সাহস নেই ওদের। আমি বুঝতে পারলাম যে যাওয়ার সাহস নেই, কারণ নিচের গেট কি খোলা আছে, মানে ভিতরে যে ঘরটা রয়েছে, বলছে গ্রিলটা খোলা আছে, গ্রিলে যে দরজা যেটা আছে ওটা খোলা আছে, মেন গেট বন্ধ, মানে যে গেটে আত্মহত্যা করেছিল সেই গেটটা কিন্তু বন্ধ। আর আমি যে দেখুন আপনাদের আপত্তি না থাকলে আমারও আপত্তি নেই, আপনারা যদি যেতে চান তো খুব ভালো, বা চাবি আমাকে দিতে পারেন যদি কোনো মূল্যবান জিনিসপত্র না থাকে ভিতরে। বলো না সেরকম কোনো ব্যাপার না, আপনি যেতে পারেন, কিন্তু লাইট জ্বলছে, যেতে পারেন। ওরা কেউ গেল না। ওই মেয়েটা ওই সিঁড়ির সামনে দাঁড়ালো, আমি নিচে নেমে গেলাম। নিচে নেমে গিয়ে আমি যখন ওই গেটটা খুললাম, হ্যাসকলটা খুললাম, খুলে ঢুকেই আমি না, মানে ওদের উপর রাগ হচ্ছিল যে দড়ি কেটেছে ঠিক আছে, ওই গিটটা এখন অব্দি সরাইনি ওখান থেকে, ওই কড়ি কাটে তখন গিটটা রয়েছে, গিটটা রয়েছে, বুঝতে পারছো? হবে না কেন, হবে না কেন, গিটটা রয়েছে, এখনো বাধা রয়েছে গিটটা, মানে যা দড়িটা কেটেছে, দড়িটা কাটার পরে গিটটা এরকম ভাবে বাধা রয়েছে। আমি ওই মেন গেটটা খুললাম, খুলে নিয়ে দেখলাম যে এরকম ওই ঘরেও কিন্তু সেম ঘটনা, ওই গিটটা মানে সরায়নি ওরা, জাস্ট ওটা পুলিশ যেটুকু কেটে নিয়ে চলে গেছে, ডোম ফোম এসেছিল হয়তো, যেটুকু কেটেছে ওটাই, মানে দড়ি নেই, জাস্ট ওই বাধাটা থেকে কিছুটা দড়ি সরে রয়েছে পুরোপুরি। তো আমি ওখান থেকে বেরোলাম, আমি কিছু ফিল করতে পারিনি তখনও অবধি, ঠিক আছে। নিজের প্রতি একটা গর্ব হচ্ছিল ওই টাইমে, যে এরা বলছে একরকম আমার সাথে কিছু হচ্ছে না এখনো অবধি কিছু। আমি বেরোলাম, বেরোনোর পর ওখান থেকে উপরে গেলাম, গিয়ে নিয়ে বললাম যে দেখুন আমি একটা জিনিস খেয়াল করলাম যে আপনারা যে দড়িটা দিয়ে ওনারা আত্মহত্যা করেছিলেন ওটা কিন্তু আপনারা এখন অবধি ফেলেননি, ওটা পুড়িয়ে দেওয়া উচিত, নিয়ম যেটা বলে পুড়িয়ে দেওয়া উচিত। বলছে আমরা খুব একটা ওই ঘরে আর যাই না এখন, এইরকম হওয়ার পর থেকে আমরা খুব একটা ওই ঘরে যাচ্ছি না। আর অ্যাকচুয়ালি এই মুহূর্তে দাঁড়িয়ে ছাদের মধ্যে খুব দাপাদাপি হচ্ছে, ঘরের সামনে দিয়ে দৌড়াদৌড়ি করছে, আর সন্ধ্যেবেলার পর থেকে তো নিচে নামাই যাচ্ছে না। এটা দিকে তোমার হেভি এক্সাইটমেন্ট, তোমার সাথে কিছু হচ্ছে না। আমি ভিতরে গেলাম, ভিতরে গিয়ে বললাম যে ঠিক আছে তাহলে আমি কথাবার্তা বলছি, রেকর্ডিং কমপ্লিট হয়ে গেছে আমার, তাহলে আমি কথাবার্তা বলছি, একদিন সময় করে এসে আমরা দেখে যাবো এখানে। বললাম বাথরুমটা কোন দিকে আছে, উপরের ঘরে। বললাম বাথরুমটা কোন দিকে আছে, তো মেয়েটা বললো যে বাথরুমটা সামনেই রয়েছে, ঠিক আছে। আমি বাথরুমে গেছি, এবার দেখো এইসব বাড়িতে একটু সেফটি রুলস ফলো করতে হয়। আমি মোবাইলের টর্চ অন করে নিয়েছি, কেন অন করে নিয়েছি, যে লাইট অফ হয়ে যেতে পারে, লাইট অফ হয়ে যেতে পারে। তো আমি অন করে নিই, বাথরুমে ঢুকলাম, বাথরুমে ঢুকে কোনো সমস্যা হয়নি, বাথরুম টাথরুম করলাম, করে নিয়ে মোবাইলে আলোটা বন্ধ করলাম, করে বেরিয়েছি। বেরিয়ে যেই সুইচটা বন্ধ করতে গেছি আমার সঙ্গে কিন্তু ইলেকট্রিসিটি কানেক্টেড হয়ে গেছে, মানে পুরো বডি হয়ে গেছে আমার সাথে, একদম হাত কাঁপছে। ওর তলায় একটা কি ছিল আমি তোমাকে বলছি, ওই লোহার পাইপ ছিল যেটা কলের পাইপ, ওই পাইপে খালি পা, ওই পাইপের উপর আমি দাঁড়িয়ে রয়েছি, আর যে সুইচটা ধরে রয়েছে সুইচটা থেকে আমাকে কেউ ছাড়াতে পারছে না, মানে আমি পুরো থরথর করে কাঁপছি হবে। আর ওই পায়ের তলায় যে পাইপটা, যে পাইপটা ভাইব্রেট করছে, টাং 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 করে ভাইব্রেট করছে, আমি শুনতে পাচ্ছি, আমার চোখ আস্তে আস্তে না মানে অন্ধকার নেমে আসছে। ওই টাইমে মেয়েটা কি করেছে, বাটাম বা কিছু ছিল ওটা দিয়ে হাত থেকে সরিয়ে দিয়েছে, ওনার যে মেয়ে। এই হাতে আমার দেখতে পাচ্ছি দুখানা জায়গা, ও রাইট, এটা ওই টাইমের দাগ যেটা এখন অবধি রয়েছে, 3টে আঙুলেই রয়েছে। হ্যাঁ ওই এভাবে ধরেছিলাম তো সুইচটা, এরকম সুইচ ছিল, এই সুইচগুলো যে থাকে না নর্মাল এরকম সুইচ ধরেছি 3টে আঙুলে পুরোপুরি, কিন্তু আমার ওইখান থেকে দাগটা হয়েছে। এটা আগে লক্ষ্য করিনি কিন্তু, না ছিল হয়তো, তুমি আগে ভিডিও দেখলে তুমি বুঝতে পারবে। তো যাই হোক ওইভাবে যখন ওখানে পড়েছি, আমি পড়ে পুরো সিঁড়ি তার পাশের দেয়ালের মধ্যে পিঠ দিয়ে বসে রয়েছি, আমি কাঁপছি ওইটাই, আমি
যে আর কিছুক্ষণ থাকলে হয়তো মোটামুটি তখন 7 থেকে 8 সেকেন্ড আমি ওরকম ঝুলেছিলাম ইলেকট্রিসিটি কানেক্টেড হয়ে, আর কিছুক্ষণ থাকলে তো প্রাণ সংশয় হয়ে যেত। এইবার আমি ওখান থেকে ওরা তো ভয় পেয়ে গেছে, মা মেয়ে দুজনেই, ওই ভদ্রলোক ওই অবস্থায় বেরিয়ে এসছে, ওরা রয়েছে ঠিক আমার এই পাশে, আর আমার পাশে সিঁড়িটা। আমি জাস্ট ওঠার চেষ্টা করছি যে আমি ঘাবড়ে গেলে হবে না, আমাকে তো বেরোতে হবে এখান থেকে, ঘাবড়ে গেলে হবে না। আমি ওখান থেকে ওঠার চেষ্টা করছি, জাস্ট উঠবো, ঠিক মনে হলো সিঁড়ির সামনে কেউ দাঁড়িয়েছিল যে এতক্ষণ দেখছিল ঘটনাটা কি হচ্ছে, সে সিঁড়ি দিয়ে নেমে বেরিয়ে গেল। হঠাৎ করে সে সিঁড়ি দিয়ে নেমে বেরিয়ে গেল। কি বলছো ভাই? আমি তোমাকে তো বলছি, আমি ঘটনাটা মানে এরকম তোমাকে বারবার করে বলছি যে এই বাড়িটা একটা রেড অ্যালার্ট ছিল পুরোপুরি আমাদের কাছে। আমি ওখান থেকে উঠলাম, আমি দেখেছি, ওদেরকে কিন্তু কিছু বলিনি, আমি দেখতে পেয়েছি জিনিসটা। ঘরে গিয়ে বসলাম, বসে আমি গুরু ভাইকে ফোন লাগিয়ে দিয়েছি, যে আমি কিন্তু ওনাকে বলিনি যে আমার সঙ্গে এই ইলেকট্রিসিটির ব্যাপারটা হয়েছে, এটা বাদ দিয়ে সব কিছু বলেছি। বলছে ওই বাড়ির ধুলো একটু কালেক্ট করে নিয়ে আসতে হবে, ঠিক আছে আসো, তারপর তোমাকে আমি বলছি। ওনারা 1 কাপ দুধ গরম করে নিয়ে আসলো আমার জন্য, আমি খাওয়া দাওয়া ওখানে করলাম, কিছুক্ষণ বসলাম, বলো আপনার এখন কি ঠিকঠাক লাগছে, ওরা জিজ্ঞেস করছে আপনাকে এখন ঠিকঠাক লাগছে, আর অনেকটা কমফোর্টেবল লাগছে। বলছে আমি বললাম না যে সন্ধ্যেবেলার পর থেকে এই জিনিসগুলো হয়, আপনি কিন্তু বাড়ি গিয়ে অবশ্যই ফোন করবেন আমাকে একটা, মেয়েটা বললো আমাকে। আমি ওখান থেকে বেরোলাম, ধুলোর কিছুটা ধুলো বাড়ির মধ্যে ছিল, যে কোনার দিক থেকে ওটা মানে কালেক্ট করলাম কাগজের মধ্যে। সেদিনকে আর গুরু ভাই বাড়ি যাওয়া হয়নি। স্বাভাবিক। হ্যাঁ, তারপরের দিনকে গেলাম অফিস থেকে ফিরে, অফিসে নিয়ে গেছিলাম ধুলোটা আমি প্লাস্টিকের মধ্যে করে আলাদা করে। দেখালাম গুরু ভাইকে যে এই বাড়িটা আমরা গেছিলাম, এই বাড়িটাতে পুরো ঘটনাটা বললাম যে এরকমভাবে মারা গেছে একই লাইনে। তো উনি বলছে যখনই মানে ওই স্পিরিট, যেটা আমি তোমাকে বললাম যে আন্ডারওয়ার্ল্ড সি বেরোবে, ঠিক আছে, সেই টাইমে কিন্তু সেই স্পিরিটের মাত্রা অন্যরকম হয়। মূলাধার চক্র দিয়ে যেটা, হ্যাঁ, মূলাধার চক্র দিয়ে যেটা বেরোয় তার কিন্তু মাত্রা অন্যরকম হয়, এর এনার্জি খুব হাই থাকে, ফ্রিকোয়েন্সি খুব হাই থাকে। তো আমি বললাম যে এই বাড়িতে আমরা ইনভেস্টিগেশন করতে যাব ইন ফিউচার। তো বলছে যাস না, বলছে এই বাড়িটাকে স্কিপ করে দে, যেখানে আছিস যা, কিন্তু এই বাড়িটা স্কিপ করে দে, এটা কিন্তু বিপদ ঘটে যাবে পুরোপুরি। বললাম কেন? বলছে এই বাড়িটাতে মাল্টিপাল এন্টিটি রয়েছে, একটা নেই দুখানা রয়েছে, আমি একটু বুঝতে পারছি। আর বাড়ির ধুলোর তুই নিজে স্মেল নিয়ে দেখ, আষ্টে গন্ধ হয়ে গেছে পুরোপুরি, ধুলো থেকে একটা আষ্টে গন্ধ বেরোচ্ছে, কিন্তু এই বাড়ি কিন্তু বিপদ ডেকে নিয়ে আসবে, যাস না। আমাকে বলছে আমি জানি, আমি যতই না করি তুই তাও যাবি, তুই আগেও করেছিস এরকম ব্যাপার, তো যেদিনকে যাবি তার আগের দিন আমার কাছে আসিস, মনে করে আসিস, আমি তোকে একটা জিনিস দিয়ে দেবো, ব্যবহার করার দরকার নেই। যদি মনে হয় যে না আমি ভুল বলছি, তাহলে ব্যবহার করার দরকার নেই। যদি মনে করিস যে না ঠিক কিছু সমস্যা হচ্ছে, তখন এটা কিন্তু তুই ছড়িয়ে দিবি জলটা, আমি তোকে একটা জলের বোতল দিয়ে দেবো মন্ত্রপুত, ওটা নিয়ে যাবি সাথে করে, যাতে তোর কোনো সমস্যা না হয়। বেরিয়ে আসলাম, বেরিয়ে আসার পর দেখছি মানে গুরু ভাই চেম্বার থেকে বেরিয়েছি, দেখছি 7খানা মিস কল। কে করেছে না, অমিত ফোন করেছে, যে ইনভেস্টিগেটর যিনি ছিলেন। বলছে সূর্য তোমাকে না আমি 3টে টাইমিং পাঠিয়েছি, তুমি যে রেকর্ডিংটা আমাকে পাঠিয়েছো 3টে টাইমিং পাঠিয়েছি, ওই 3টে টাইমিং তুমি একবার শুনে দেখো তো ভয়েসটা কি তোমার নাকি। একটা এক্সট্রা ভয়েস এসছে, 3টে টাইমিং নোট করে আচ্ছা দিয়েছে, আচ্ছা, এক্সট্রা ভয়েস এসছে, যে এই টাইমিংয়ের এই ভয়েসগুলো কি তোমার, একবার আমাকে কনফার্ম করে জানাও। তো আমি ভয়েসগুলোকে না কেটে একবার শুনছি, দেখছি প্রত্যেকটা ঘটনার পরপর না কেউ একজন এরকম করে বলছে হুম হুম হুম, পুরুষের কণ্ঠ, একদম পুরুষের গলায়, মানে সে সম্মতি দিচ্ছে, আর লাস্ট গিয়ে যেই আমাকে টাইমিংটা দিয়েছে সেখানে একটা মহিলার হাসির শব্দ, মানে তাচ্ছিল্য সুরে হাসির শব্দ, এরকম টাইপের একটা হাসির শব্দ, একদম লাস্ট মোমেন্টে। রেকর্ডিং করার সময় তুমি শুনতে পাও না? শুনতে পাইনি, কিন্তু ওরা যখন ভালো করে শুনেছে জিনিসটা, আমি রেকর্ডিংটা চালিয়ে শুনিও নি, কারণ আমি একবার শুনে নিয়েছি পুরোপুরি ব্যাপারটা। আর পরবর্তীকালে ওরা যখন নোট করে পাঠিয়েছে 3টে সাউন্ডের সময়, তখন আমার গা কেঁপে উঠেছে, যে স্পষ্ট শোনা যাচ্ছে এরকম করে বলছে। ওখানে না আমি প্রম্পট করেছি না ওনার বাবা, আমরা দুজন বাদী তো কোনো পুরুষ মানুষ নেই বাড়িতে, আমরা কিন্তু কোনো প্রম্পট করিনি, তাহলে আওয়াজটা আসলো কোথা থেকে। আর লাস্টের যে হাসিটা মানে ভীষণই ক্রিপি হাসি, মানে কেউ কাউকে তাচ্ছিল্য করছিলাম টাকা পুরোপুরি। তো আমি অমিতকে বললাম দেখো অমিত, আমি অমিতকে পুরো ঘটনাটা বললাম যে আমার এরকম ইলেকট্রিসিটি কানেক্টেড হয়ে গেছে, আমার সাথে কিন্তু মানে প্রায় আমার প্রাণ বেরিয়ে যেত এমন অবস্থা হয়ে গেছিল। তো আমি চাইছি যে এই বাড়িটার মধ্যে ইনভেস্টিগেশনটা খুব তাড়াতাড়ি হোক আর খুব ভালোভাবে হোক। বলছে তুমি এত কিছু হওয়ার পরও চাইছো? না, এত কিছু হওয়ার পর আমি চাইছি। ধরো তুমি বুঝেই গেছো যে এই যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাতে কিছু প্রবলেম রয়েছে, কোনো রকমের এন্টিটি বা খুব নেগেটিভ কিছু একটা রয়েছে, জেনেই গেছো, ফিল করতে পেরেছো তোমার উপর এরকম লাইফ থ্রেটনিং একটা ব্যাপার ঘটেছে, তা সত্ত্বেও ইনভেস্টিগেশন করার দরকারটা কি? এটা এবারেই তোমাকে আমি অ্যানসারটা দিচ্ছি, কারণ তুমি তো জানোই যে এখানে কিছু একটা রয়েছে। আমরা এই কথাটা ওনার বাবাকেও বলেছিলাম, যেটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে বাড়ি 100 হয়ে গেছে, তাহলে আপনি কেন ইনভেস্টিগেশন করাতে চাইছেন? আপনার তো তন্ত্র সাধকের প্রয়োজন, ইনভেস্টিগেটরের তো কোনো প্রয়োজন নেই।
তো উনি বলছে যে একজন প্রমোটার আছেন যে এই বাড়িটার প্রতি একটা কুনজর রয়েছে, বারবার করে কিনতে চাইছে। আমার মনে হচ্ছে এটা ম্যানমেড হচ্ছে বা উনি কিছু করেছেন। আচ্ছা আমি জিনিসটাকে সায়েন্টিফিক্যালি জানতে চাইছি আচ্ছা যে তোমরা কিছু আচ্ছা করো, আমরা সায়েন্টিফিক্যালি এটা দেখতে চাইছি আমি। তো ওনাদের রিকোয়েস্টে আমরা এটা কিন্তু প্যারানরমাল ইনভেস্টিগেশন করি ওদের বাড়িতে। আচ্ছা কৌস্তব, তুমি আমাকে একটা কথা বলো, এই যে বাড়ির ধুলো কালেকশন করে আমাদের নিয়ে যেতে হয়, এবং বিভিন্ন বাড়িতে আমরা মাটিও কালেকশন করে নিয়ে যাই, এটাতে কি সত্যি আদৌ তোমরা বুঝতে পারো? তুমি তো বহু কাজ এরমভাবে করেছো, তোমরা কি বুঝতে পারো যে এই মানে গন্ধ সুখে বা কিছু পার্টিকুলার ভাবে এটা কি হয়? দেখো, যখন কোনো বাড়ির মাটি বা ধুলো দিয়ে আইডেন্টিফাই করা হয়েছে এখানে কোনো তন্ত্রক্রিয়া, ব্ল্যাক ম্যাজিক বা এরকম কোনো নেগেটিভ এন্টিটির আধিপত্য আছে কিনা, তিনটে ব্যাপার থাকে। এভরিথিং ইজ ভাইব্রেশন। Okay. এই যে বাড়িটা যেটা সাফার করছে সেখানের যে ধুলো, ওই নেগেটিভ এন্টিটি বলো বা ওই তন্ত্রের যে অবিচার ক্রিয়ার যে কাজ বলো, এইগুলোর না ভাইব্রেশন জুড়ে যায় বাড়ির বাস্তুর সাথে। আচ্ছা। বাড়ির মাটি, বাড়ির ধুলো, এইগুলোতে এটা ট্রেস পাওয়া যায় ফার্স্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে ধরো কোনো নেগেটিভ এন্টিটির এখানে উপস্থিতি রয়েছে, আর তুমি পার্টিকুলার যে কেসের কথা বললে সেখানে তোমরা কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছো, কেউ বিছানার ওপর থেকে ওই মেয়েটার ওপর জাম্প করে তারপর আবার ইনিশিয়াল পজিশনে ফিরে যাচ্ছে, এই যে ব্যাপার, মানে এইগুলো করতে কোনো ছায়ামূর্তিকে দেখেছে নিশ্চয়ই। তার মানে কি, ছায়ামূর্তিকে দেখেছে মানে আলোটাকে গার্ড করছে, একটা দেহ ফর্ম হয়েছে। এটাকে টেকনিক্যালি এক্টোপ্লাজম বলে। এক্টোপ্লাজমের যে ব্যাপারটা, এটা কন্ট্রোভার্সিয়াল, বাট এই যে এক্টোপ্লাজমের কিছু রেসিডিউ, কিছু অবশিষ্টাংশ বাড়ির ধুলো বলো, ঝুল বলো বা ধরো মাটি বলো, এগুলোর মধ্যে পাওয়া যায়। দেখবে যে সকল বাড়িতে এরকম ধরনের প্রবলেম থাকে, আমি তো অনেক বাড়িতে বাস্তু ভিজিট করেছি, বেশি বেশি ঝুল পড়ে, ধুলো বেশি হয়, পরিষ্কার করলে কালকেই আবার ঝুল পড়ে গেল, ঠিক আছে, এই ব্যাপারগুলো হয়। তো এই যে এক্টোপ্লাজমের যে রেসিডিউ, সেই রেসিডিউটাও এই পার্টিকুলার বাড়ির মধ্যে পাওয়া যায়, বাড়ির ধুলো বা মাটির মধ্যে। আর আরেকটা যেটা কারণ হচ্ছে সেটা হচ্ছে যে গন্ধ, যেটা তুমি বলছিলে, এইরকম ধরনের মানে কিছু তন্ত্রক্রিয়া রয়েছে যেটা করার পর এই যে বাড়ির ধুলো বলো, ডাস্ট বলো, মাটি বলো, কিছু ক্রিয়ার করার পর বোঝা যায় সেখানে কিছু চেঞ্জেস। আচ্ছা, ধরো কিছু একটা কাজ করলাম, তারপরে সেখানে একটা চেঞ্জেস বোঝা যায়, সেই চেঞ্জেসটা ইন্ডিকেশন দেয় যে এইগুলোর মধ্যে কোনো ধরনের প্রবলেম আছে কিনা। তার মানে এইগুলোতে প্রবলেম থাকলে কি বাড়িতেও প্রবলেমটা রয়েছে। এই কারণে অনেককেই বলি বা তোমার অ্যাসপেক্টে অনেককে বলা হয় যে বাড়ির ধুলো, বালি, মাটি কিছু একটা কালেক্ট করে আনতে। তো এটা হচ্ছে ব্যাপার। এবার তুমি আমাকে বলো, তোমরা তো ডিসাইড করলে যে প্যারানরমাল ইনভেস্টিগেশন করবে, কি হলো তারপর? তারপর আমি তো অমিতের সঙ্গে ডিসকাস করলাম। তো যেদিনকে ইনভেস্টিগেশন করবো, আর দিন যে ঠিক হলো, তার আগে আমরা একটা কনফারেন্স করেছিলাম, 4 জন ওরা ছিল, আমরা কনফারেন্সে ছিলাম। তো আমরা ডিসকাস করছিলাম নিজেদের মধ্যেই যে এই বাড়িটাতে আমার মনে হচ্ছে না যে ওই মানে গ্যাজেটও লাগবে আমাদের, এমনি খালি চোখে দেখা পেয়ে যাবো। তো ওরা গ্যাজেট ক্যারি করবে, গ্যাজেটের বিষয়টা আমি পরে আসছি। তো আমাকে অমিত যেটা বললো যে দেখো, আমার মনে হচ্ছে না এই বাড়িতে বেলুন অ্যাক্টিভিটি লাগবে, বেলুন অ্যাক্টিভিটি আমার মনে হয় না খুব একটা করতে হবে, আমরা নিচ্ছি না বা সাথে রাখছি, কিন্তু করার দরকার পড়বে না। আমরা ওই বাড়িটাতে এরকম একটা দিনে যাব, কিন্তু আমরা যাব দুপুরের দিকে যাব, আমরা তাহলে রেকিটাও সকাল সকাল হয়ে যাবে। আর ওনাদেরকে বলবেন যে বাড়ি যেন মানে ওই যে ল্যান্ডলর্ড রয়েছে তার ওয়াইফ আর তার মেয়ে যেন মানে কোনো একটা জায়গায় অন্য জায়গায় শিফট করে যায়, তারা যেন বাড়িতে না থাকে বলে দেবে, কারণ আমাদের পুরো বাড়িটাই লাগবে, পুরো বাড়িটাই আমরা একদম ওয়াল টু ওয়াল, রুম টু রুম আমরা ইনভেস্টিগেশন করব। তো একটা দিন ঠিক হয়ে যায়। দিন ঠিক হওয়ার পর আমরা মোটামুটি দুপুর বিকেল করে ওনার বাড়িতে চলে যাই। তো ওনার ওয়াইফ আর মেয়ে অলরেডি বাপের বাড়ি চলে গেছিল, মানে মা বাড়ি চলে গেছিল। তো ভদ্রলোক বলছিল আমার বন্ধুর বাড়ি একটু দূরেই রয়েছে, আমিও কি চলে যাব? আর না, আপনি থাকুন, কারণ দেখুন বাড়িতে মূল্যবান জিনিসপত্র অনেক কিছু রয়েছে। আর ওনাকে আমি আলাদা করেই বললাম, দেখুন যারা এসছে তাদের সঙ্গে মানে আমার রিলেশন বহুদিনের, কিন্তু কার মনে কী আছে সেটা তো বোঝা যাচ্ছে না, আপনি থাকুন, কোনো ভয় নেই, আমরা রয়েছি। তো এইবারে একটা জিনিস আমি জানতে পারলাম যে ওদের টিমের মধ্যে একটা ছেলে ছিল রাহুল নামে, ও হচ্ছে ওদের একটা নিজস্ব গ্যাজেট বলতে পারো, ছেলেটা একটা গ্যাজেট, কারণ ও বিভিন্ন বাড়িতে গেলে সবার মানে ফ্রন্টে ওই থাকে, ঠিক আছে। আর ও ছেলেটা খুব অ্যাগ্রেসিভ টাইপের একটা ছেলে, মানে ও বলে দেবে বাড়ির মধ্যে কী রয়েছে, মানে ও ফিল করতে পারে পুরো। তো ওই ছেলেটা আমাদের সঙ্গে আসলো, আমরা একই সঙ্গে 4 হুইলারে ওরা ব্যারাকপুর থেকে আমাকে তুলে নিল। তো আমরা গিয়ে পৌঁছালাম ওই বাড়িটাতে 4টে সাড়ে 4টে নাগাদ। খাওয়া দাওয়া বাইরে থেকে করিডোর নিলাম, করিডোরে নিয়ে পুরো বাড়িটা আমরা দেখলাম, ঘুরলাম পুরোপুরি। তো ছাদে বসে আমরা আড্ডা মারছি যে রাত্রির 12টার পর ডেভিল আওয়ার শুরু হবে, তারপর থেকে শুরু করব।
একটু ভালো করে দেখে নিই। ঘুরলাম ফিরলাম পুরো বাড়িটা, ছাদের মধ্যে গিয়ে বসে কথা বলছি। তো ওই যে ছেলেটা রাহুল নামে ছেলেটা আছে, ও বলছে যে আজকে রাত্রিবেলা অন্যরকম খেলা হবে, বলছে রাত্রিবেলা অন্যরকম খেলা হবে। ওরা ওই কী গানটা যেন শুনেছিল, আমাদের বলছে কী গানটা যেন শুনেছিল, তুমসে মিলকে, ওই গানটাই চালানো হবে। ওই সন্ধ্যেবেলার পর থেকে ওই গানটাই চালাতে আরম্ভ করবো আমরা, ঠিক আছে, এরমভাবে বলছে। বলছে আজকে দেখি কী করতে পারে, এরকম একটা ব্যাপার চলেছে পুরোপুরি। তো গ্যাজেট কী কী আমরা ক্যারি করেছিলাম সেটা একবার বলে নিচ্ছি। ইএমএফ মিটার, K2 মিটার, আর এই ক্ষেত্রে আমরা ইভিভি ইউজ করিনি, ডিক্টাফোন ইউজ করেছিলাম, ঠিক আছে। আর কম্পাস ছিল, ওই হ্যান্ডিক্যাম যেমন বেসিক্যালি থাকে ওরকম এগুলোই ছিল। তো পাউডার ফাউডার সব কিছু নিয়ে এসেছিলো, যে পাউডার ছড়ানো টড়ানো সব কিছু পায়ের ফুটপ্রিন্ট ইয়ে করার জন্য। তো মোটামুটি সারাটা দিন আমাদের এদিক ওদিক করে কাটলো। ভদ্রলোক বারবার করে বলছে যে আমি বেরিয়ে যাই, আমার ভালো লাগছে না, বেরিয়ে যাই আমি। মানে আপনি থাকুন, আপনাকে সায়েন্টিফিক্যালি প্রুভ করার জন্যই আমরা এসেছি। আমরা যখন এতগুলো ছেলে 5 জন রয়েছি, তো আপনার তো কোনো ভয় ব্যাপার নেই, আপনি থাকবেন, কোনো রকম উল্টোপাল্টা কিছু মুখ থেকে বের করবেন না, যেটুকু ইনস্ট্রাকশন দেওয়া হবে সেটুকু খালি ফলো করবেন। আর যখন ইনভেস্টিগেশন শুরু হবে তার আগে কিন্তু পুরোপুরি বিল্ডিংয়ের মেন অফ করে দেবেন, কারণ কোনো যেন কানেক্টিভিটি না থাকে। কারণ যেই গ্যাজেটগুলো আমরা ইউজ করবো সেখানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কিন্তু কানেক্ট করে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু পুরোপুরি বাড়ি এন্টায়ার বিল্ডিং অফ থাকবে, সেই বিল্ডিংয়ে কিন্তু কোনো রকম ইলেকট্রিসিটি চলবে না। মোটামুটি 11:30 15 বাজে আমরা ওই পাশের ঘরে, যে রুমে ওনার মেয়ে থাকতো, ওনার মেয়ের রুমে আমরা রয়েছি, ভদ্রলোক নিজের ঘরে রয়েছে, নিজেদের মধ্যে আলোচনা করছি, সিগারেট টিকেট খাচ্ছি। তো হঠাৎ আমরা শুনতে পাচ্ছি যে সিঁড়ির নিচটা থেকে না ধুপধুপ করে নামতে নামতে না উপর দিকে উঠে গেল, হঠাৎ করে শুনতে পারলাম। বেরোলাম, বেরিয়ে দেখলাম কেউ নেই। আমরা বুঝতে পারছিলাম যে অ্যাক্টিভিটি শুরু হয়, বলে দিয়েছিলাম যে এইখানে কিন্তু যখন তখন যা কিছু হতে পারে। আর যেই বাড়িটাতে 8টা 8:30টার পর আবহাওয়া চেঞ্জ হয়ে যায়, সেই বাড়িতে 12টার পর কি হবে সেটা তো বুঝতেই পারা যাচ্ছে, ভয়ঙ্কর সিচুয়েশন হয়ে যায় পুরোপুরি। এইবার আমরা একটা জিনিস খেয়াল করতে আরম্ভ করলাম, যে রাহুল নামে যে ছেলেটা এতটা অ্যাগ্রেসিভ বিকেলবেলা থেকে ছিল, যত রাত বাড়ছে না ওর শরীর খারাপ হতে আরম্ভ করছে, হঠাৎ করে শরীর খারাপ হতে আরম্ভ করছে। ও কিন্তু খুব সাহসী ছেলে। ইভেন আমি যেটা শুনেছিলাম যে জ্ঞানের শরীতে যেই কামরার মধ্যে ইন্ডিকেশন ওরা পাচ্ছিল K2 মিটারে, কেউ যেতে পারেনি, ও একা চলে গেছিল K2 মিটার নিয়ে। তো ও কিন্তু ক্রমাগত, ওর কিন্তু শরীর মনে হচ্ছে বসে যাচ্ছে, ও মনে হচ্ছে মাথা ধরে নিচ্ছে, মানে ও কিছু করতে পারছে না এরকম লাগছে। ও তখন বলছে কি, আমার এই বাড়িটাতে ভালো লাগছে না, হঠাৎ করে বলছে যে বাড়িটাতে ভালো লাগছে না। তো সব ছেলেপেলেরা খিল্লি করছে, তুই যে এই বললি গান চালাবি, এই করবি, এখন তুই বলছিস ভালো লাগছে না, এরকম তো বললে হবে না, তো কাজ তো শুরু করতে হবে। 12টার 12:30 মোটামুটি হয়ে গেছে, আমরা কাজ শুরু করবো এবারে। তো আমরা চিন্তা করলাম কি, আমরা উল্টো শুরু করবো, ছাদ থেকে শুরু করবো, করে নিচে আসবো। ছাদের মধ্যে দাবাদাবি হয়, একবার গিয়ে দেখি ছাদের মধ্যে কোনো রিডিং পাওয়া যাচ্ছে কিনা। ছাদ থেকে শুরু করতে করতে আমরা নিচের ঘরে আসবো, মেন সাসপেক্ট তো নিচের ঘরটাই। ইলেকট্রিসিটি পুরো বন্ধ করে দেওয়া হলো, ছাদের মধ্যে গেলাম, গিয়ে নিই, কোনো সিগন্যাল নেই। আমরা ইএমএফ মিটারটা বন্ধই রেখেছিলাম, কারণ ইএমএফ এর ব্যাটারি খুব তাড়াতাড়ি ড্রেন হয়ে যায়। K2 অন করেছিলাম। এই মানে গ্যাজেটগুলোর ব্যাপারে আমি একটু বলে নিচ্ছি। ইএমএফ মিটার হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, সবাই জানে, অ্যানালগ কাটা থাকে। তুমি এখানে একটা ডায়ালগ মুড বা ডায়ালগ বক্স তুমি যাই বলতে পারো, একটা সুইচ থাকে ডায়ালগ মুড, সেটা তুমি যদি অন করে নাও, তুমি কিন্তু ভয়েস কমিউনিকেশন করতে পারবে। কীভাবে? ধরো তোমাকে আমি জিজ্ঞেস করলাম, কৌস্তব তুমি দুপুরবেলা কিছু খেয়েছো কিনা, যদি খেয়ে থাকো তাহলে কানাটাকে একবার নাড়াও, যদি না খেয়ে থাকো তাহলে 2বার নাড়াও, রেসপন্ড ওখান থেকে পেয়ে যাবো। K2 মিটারটাকে অন রেখেছিলাম কেন, যেটা রেঞ্জ, যে স্পিরিট যত কাছে আসবে তত বেশি রেড হবে, ডার্কিশ রেড হবে, রেড থেকে ডার্কিশ রেড হবে, সবুজ থেকে স্টার্ট হয়। হ্যাঁ, সবুজ থেকে স্টার্ট হয়। আর ডিক্টোফোন হচ্ছে আলট্রাসনিক ভয়েস রেকর্ডার অ্যাকচুয়ালি, মানে যেটা কানে শোনা যায় না সেটা কিন্তু ডিক্টোফোন বলে দেবে। কিন্তু এই ক্ষেত্রে আমরা ডিক্টোফোন নিয়ে গেছিলাম, ইউজ করতে পারিনি, লাগেইনি কাজে আমাদের। তো ঠিকঠাক হলো সব কিছু, মোটামুটি ছাদে গেলাম, ছাদে গিয়ে কোনো রিডিং পেলাম না। ছাদ থেকে সিঁড়ি দিয়ে নামছি, তখনও কোনো রিডিং নেই। ভদ্রলোকের বাড়িতে গেলাম, মানে ঘরে গেলাম, সরি, ঘরে গিয়ে দুটো ঘরেই আমরা চেক করলাম, ঘরেও কোনো রেসপন্ড নেই, কোনো রেসপন্ড নেই। তো চিন্তা করলাম যে ওই সিঁড়ি যেটা উপর থেকে যেটা নেমে যে সিঁড়িটা আছে, ওই সিঁড়ি থেকে ভদ্রলোকের গেট অব্দি আমরা পাউডার ছড়িয়ে দেবো, পাউডার ছড়িয়ে দিয়ে একটা ক্যামেরা ওখানে সেট করে দেবো, কারণ উপরে আমাদের কোনো কাজ নেই, বাই চান্স যদি কিছু মুভমেন্ট হয় ক্যামেরা ধরে নিতে পারবে। তো পাউডার ছড়িয়ে দেওয়া হলো, 6 থেকে 7 ফুট মোটামুটি রেঞ্জে পাউডার পুরোপুরি ছড়িয়ে দেওয়া হলো সিঁড়ি থেকে, আর একটা ওই ক্যামেরা ওখানে পুরোপুরি প্ল্যান করে দেওয়া হলো। দিয়ে আমরা নিচে এসেছি। আমার নিচে আসার পর আমার বারবার মনে হচ্ছে যে ক্যামেরাটাকে যদি আরেকটু পিছনে করে দিই, মানে ঘরের গেটের সামনে রাখা হয়েছে, গেটটা খুলে যদি ক্যামেরাটাকে গেটের ভিতরে করে দিই, চৌকাটের ভিতরে করে দিই, মানে ভদ্রলোকের রুমের, তাহলে কী হবে, তাহলে ওই উপর থেকে কেউ যদি নামে সেটাও দেখতে পারবো, এই সিঁড়ি থেকে কেউ মুভমেন্ট করে সেটাও দেখতে পারবো। ওরা কিন্তু নিচের ঘরেই রয়েছে। আমি উঠেছি, উঠে নিয়ে ওই গেটটাকে ঠেলে খুলেছি, গেট খোলাই ছিল, গেটটা খুলে হাতে টর্চ, 3 ব্যাটারি যে টর্চ যেগুলো থাকে, ওই টর্চ নিয়ে আমরা উঠছি। এইবারে টর্চটা সাইডে রেখেছি, রেখে নিয়ে ওই ক্যামেরাটাকে ধরে জাস্ট পিছনে করতে গেছি, ঘরে ঢুকেছি। হঠাৎ মনে হচ্ছে যে খাটের মধ্যে কেউ দাঁড়িয়ে রয়েছে, ফার্স্ট টাইম দেখলাম আমি, দাঁড়িয়ে রয়েছে খাটের মধ্যে, মানে ওনার ভদ্রলোকের ঘরের মধ্যে, ঘরের খাটের মধ্যে কেউ দাঁড়িয়ে রয়েছে।
এবার আমার হাতে ওইটা আমি K2 মিটার থাকলে হয়তো বুঝতে পারতাম সত্যি আমার ধারণাটা ঠিক বা ভুল। আবার মনে হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড, কিছু না। নামতে যাব, আমি তখন থেকে সঙ্গে সঙ্গে ক্যামেরাটাকে সেট আপ করে দিই, নামতে যাচ্ছি, কষ্ট ফিল করছি যে আমার ঠিক কাঁধের পাশ থেকে মানে গা ঘেঁষে কেউ পাস করে নিচের দিকটা বেরিয়ে গেল। আমি ফিল করলাম ওখানে। আমি ওদেরকে গিয়ে বললাম যে অমিত, এই জিনিসটা কিন্তু উপর দিকে হলো, K2 মিটারটা নিয়ে চলো একবার। সিঁড়ির কাজটা মানে যে সিঁড়ি থেকে উঠে যে ওনার ঘর অব্দি যাবে, ওই সিঁড়ির সামনাসামনি নিয়ে যেতে K2 মিটার কিন্তু একদম অরেঞ্জ সিগন্যাল দিচ্ছে। হঠাৎ করে K2 মিটার কিন্তু অরেঞ্জ সিগন্যাল দিচ্ছে ওখানে, যেখানে ভদ্রমহিলাকে চুল ধরে ফেলে দেওয়া হয়েছিল ট্রেনে, K2 মিটার সিগন্যাল দিচ্ছে। বলছে যে হ্যাঁ অরেঞ্জ সিগন্যাল কিন্তু পাওয়া যাচ্ছে, কিন্তু ঘরে যে ঘর দুটোতে ওনারা সুসাইড মানে আত্মহত্যা করেছিলেন ওইখানে কিন্তু কিছু রেসপন্ড আসছে না। আমাদের অবাক লাগছে যে এইরকম জায়গাতে খাপছাড়া বিষয়টা পুরোপুরি হচ্ছে। ঘরে গিয়ে যাচ্ছি, ঘরে কোনো ইন্ডিকেশন আসছে না। তো আমাদের যেই ছেলেটা ভিডিও করছিল, ছেলেটার নাম ছিল অশোক। অশোক ভিডিও করতে করতে না অনেকক্ষণ ধরে বাইরে তাকিয়ে আছে। এবার ওকে দেখে রাহুলও বাইরে গেল। বাইরে গিয়ে না ও রাহুল অনেকক্ষণ ধরে তাকিয়ে হট করে ঘরের মধ্যে এসে বলছে K2 মিটারটা একবার দাও তো একবার। K2 মিটারটা নিয়ে গিয়ে দেখছে যে ঠিক বারান্দার দিকটাতে রেড সিগন্যাল দিচ্ছে হঠাৎ করে। তো ইএমএফটা অন করো, ইএমএফ অন করেছে, ইএমএফ সিগন্যাল দিল, দিয়ে পর আবার সিগন্যাল ক্রস মানে সিগন্যাল ছেড়ে যাচ্ছে, দিচ্ছে সিগন্যাল ছেড়ে যাচ্ছে পুরোপুরি, কমিউনিকেশনের জায়গাটাতেই আসছে না কোনোভাবে। কম্পাস বের করেছি, কম্পাসে কোনো মুভমেন্ট নেই। আমরা চলে এসেছি ঘরে, চলে এসেছি আমরা। রাহুল কিন্তু ওইদিকে তাকিয়ে রয়েছে, হাতে টর্চে তাকিয়ে রয়েছে। আমরা জিজ্ঞেস করছি রাহুল কিছু দেখতে পেয়েছো? বলছে আমার কেন জানি না মনে হচ্ছে যে সিঁড়ির যে তলায় যে অন্ধকারটা রয়েছে ওই অন্ধকারের মধ্যে টর্চ মারলে কেউ ঢুকে যাচ্ছে, মানে সে আলো পড়লে ঢুকে যাচ্ছে। একজন মহিলা মুখ বার করে দেখছে ক্রমাগত, কিন্তু আলো মারলে সে যেন লুকিয়ে যাচ্ছে। আমি তখন কি করেছি, ইএমএফটা নিয়ে না ওখানে দাঁড়িয়েছি, K2 মিটারটাও অমিতের হাতে রয়েছে। অমিত K2 মিটার ওই সিঁড়ির তলায় দাঁড় করিয়েছে, একদম সিগন্যাল রেড, ডার্কিশ রেড দেখাচ্ছে। এবার দিয়ে কমিউনিকেশন করা যায় কিনা। এবার দেখো তুমি যখন ইএমএফে স্পিরিট কানেক্টেড হয়ে যাবে না, তুমি বুঝতে পারবে ওর মধ্যে অরেঞ্জ কালারের লাইট ব্লিঙ্ক করে, টিক 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 করে ব্লিঙ্ক করে। যখনই কানেক্টেড হয়ে যাবে ওটা কিন্তু থেমে যাবে, তুমি বুঝতে পারবে যে না স্পিরিট কমিউনিকেশন হবে। এইবারে আমরা ওরকমভাবে চিন্তা ভাবনা করছি, করে নিয়ে সবাইকে ডাকছি, ক্যামেরাটা আমরা যারা আছে ভিতর মানে ভিতরে থাকিস না, বাইরে আয়। এবারে সবাই স্পষ্ট, আমি একা না, সবাই যারা যারা ছিল পিছন থেকে দৌড়ে কেউ বাথরুমের দিকটা চলে গেল, উড়মুড় করে দৌড়ে বাথরুমের দিকটা চলে গেল, ওই সিঁড়ির তলা থেকে বেরিয়ে বাথরুমের দিকটা চলে গেল। এইবার কমিউনিকেশন শুরু হচ্ছে, আমি কমিউনিকেশন করছি ওখানে। আমি প্রথমে মানে ফার্স্ট খুব প্রোলাইটলি জিজ্ঞেস বললাম যে দেখুন আপনাকে ডিস্টার্ব করা বা অযথা বিরক্ত করার জন্য আমরা এখানে আসিনি, আমরা অনেক দূর থেকে এসেছি, জাস্ট কমিউনিকেশন করব, কিছুক্ষণের মধ্যে আমরা বাড়ি থেকে বেরিয়ে যাবো, আমাদেরকে ক্ষতি করবেন না দয়া করে। তো আমার প্রথম প্রশ্ন যেটা ছিল যে আপনি যদি পুরুষ বা মহিলা, আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে এই কারাটা একবার নাড়ি দেখান, আর যদি মহিলা হন তাহলে দুবার নাড়ি দেখান। দুবার বলল, বুঝলাম মহিলা। তারপর প্রশ্ন করলাম যে যিনি এই বাড়িতে আত্মহত্যা করেছেন আপনি কি উনি যিনি আমাদের সঙ্গে কমিউনিকেট করছেন, নাকি অন্য কেউ এসছেন আমাদের সঙ্গে কমিউনিকেট করার জন্য? যদি আপনি উনি হয়ে থাকেন তাহলে একবার নাড়ান, আর আপনি যদি বাইরে কোথা থেকে এসে এই বাড়িতে বিরাজমান থাকেন তাহলে দুবার নাড়ান। একবার নড়ল, তার মানে বুঝলাম যে যারা সুসাইড করেছেন তারা এই বাড়িতে রয়েছে। 3 নম্বর প্রশ্ন করলাম যে আপনার হাজবেন্ড কি আপনার সঙ্গে রয়েছেন নাকি আপনি এখানে একা রয়েছেন? যদি আপনি এখানে একা থাকেন তাহলে কারাটাকে একবার নাড়ান, আর যদি দুজন থাকেন তাহলে কারাটা দুবার নাড়ান। হঠাৎ করে কমিউনিকেশন ব্রেক হয়ে গেল, আবার সেই টিক টিক করে শব্দ শুরু হলো, কমিউনিকেশন ব্রেক হয়ে গেল। এইবার কমিউনিকেশন ব্রেক হয়ে গেছে, আমরা তো বুঝতে পারছি যে কমিউনিকেশন আর হচ্ছে না। আমরা তখন ঘরে চলে এসেছি, ঘরে এসে কমিউনিকেট করার চেষ্টা করছি, কিছুতে কিছু কিন্তু হচ্ছে না। এইবার কি হয়েছে, আমরা বলছি যে না আমরা এই ঘরের মধ্যে কিছু পাবো না, পাশের ঘরটা একবার গিয়ে দেখি। পাশের ঘরটাতে গেলাম, কিচ্ছু নেই। বারবার মনে হচ্ছে বাইরে থেকে কেউ দেখছে, মানে হঠাৎ করে গা ভারী হওয়ার যে পরিবেশ, হঠাৎ করে গা ভারী হয়ে যাচ্ছে, মানে এতক্ষণ যেটা হচ্ছিল না। ভদ্রলোক বলছি এটা আর কতক্ষণ চলবে? বোঝা যাচ্ছে তো জিনিসপত্র রয়েছে বাড়ির মধ্যে, কিছু রয়েছে, বোঝা যাচ্ছে, এটা কি বন্ধ করা যাবে? আর শুরু হয়ে গেলে তো বন্ধ করার ব্যাপার নেই, এখন এসেই গেছে, আর বন্ধ করার কোনো ব্যাপার নেই। আমরা বাইরে দাঁড়িয়ে রয়েছি, বাইরে দাঁড়িয়ে সিঁড়িটার কাছে, সিঁড়ির তলাটাই আমরা একদম পুরোপুরি বললাম এই জায়গাটা টার্গেট করে, এবারে এই জায়গাটা নোটিসে রাখ। সিঁড়ির তলায় বারবার করে লুকিয়ে যাচ্ছে তারা, ঘরে পাচ্ছি না, মানে বাথরুমেও নেই, বাথরুমের সাইডে গিয়ে দেখছি বাথরুমেও নেই, বাথরুমের ওখান থেকে আমরা ঘর অব্দিও পাউডার দিয়ে দিয়েছিলাম, আমি বলতে ভুলে গেছিলাম, এটা পাউডার দিয়েছিলাম ফুটপ্রিন্টের জন্য। তো এইবার সিঁড়ি ওখানে গিয়ে কমিউনিকেট করার চেষ্টা করছি, কিছু হচ্ছে না। হঠাৎ দেখতে পাচ্ছি যে দুটো প্রতিচ্ছবি, দুটো ছায়া মূর্তি উপরের ঘরের সিঁড়ি থেকে নেমে একদম ঘরে ঢুকে গেট মুখের উপর বন্ধ করে দিল, অন্ধকারের মধ্যে জাস্ট টর্চে আলো যেটুকু, হুড়মুড় করে ঢুকলো, ঢুকে নিয়ে ঘরের মধ্যে ঢুকে গেট পুরো বন্ধ করে দিল। দুজনেই ছিল একেবারে একই সাথে, কি বলছো? মানে ছায়াটা যে যাচ্ছে, টর্চ আলোটা যেটুকু বয়ে যাচ্ছে, দুটো একসঙ্গে গায়ে গায়ে লেগে রয়েছে। মানে এরকম জিনিস আমি তোমাকে বলছি, আমার সত্যি লিটারালি গুজবাম্প আসছে যে ওই সিনটা যেটা দেখেছি, মানে গায়ে গায়ে লেগে রয়েছে। ওরা দুজনে কি করে একই সঙ্গে হুড়মুড় করে ঘরে ঢুকে গেল, আর ঘরে ঢুকে গেট বন্ধ করে দিল। এইবার যখন গেট বন্ধ করেছে, আমি অমিতকে বলছি অমিত
এনাফ, এই যা পেয়েছি এনাফ, আর দরকার নেই অমিত, হয়েছে অনেক। এবার ওই রাহুল নামে ছেলেটাও খুব নার্ভাস হয়ে গেছে হঠাৎ করে, ও কিন্তু সব জায়গায় এগিয়ে থাকে, ও বলছে অমিত আমারও মনে হচ্ছে আর দরকার পড়বে না, যেটুকু পেয়েছি এনাফ, তো আর তো দরকার নেই, আর কি প্রমাণ দিতে হবে, ওনারা তো কমিউনিকেট করলো, আমরা চোখে দেখলাম এই জিনিসটা ঘটলো। ভদ্রলোকে বলছে এই ভাই যা বলছে তাই করো, বন্ধ করে দাও। অমিত বলছে না অশোক একটা কাজ কর, ব্লুটুথ বক্সটা বের কর। অমিত তুমি কি করতে চাইছো, মানে তখন আমার এরকম কি হচ্ছে, গলা থেকে স্বর বেরোচ্ছে না। অমিত তুমি কি করতে চাইছো, বলছি দাঁড়া এবারে তো আসল খেলা এবারে শুরু হবে, ও কমিউনিকেশন করছে না, মজাক পেয়েছে নাকি, আমাকে বলছে মজাক পেয়েছে নাকি, এবারে কমিউনিকেশন করবে, দেখো ভালোভাবে করবে। তখন এবারে ওই রাহুল নামে ছেলেটা বলছে যে মেল এন্টিটিটা কিন্তু ঘরের মধ্যে রয়েছে, আমি কেটোমিটার 2-3বার সিগন্যাল পেয়েছি, মেল এন্টিটিটা ঘরের মধ্যেই রয়েছে, ও ঘরের মধ্যে রয়েছে বলে কিন্তু এই ঘরটাতেই বারবার করে যাচ্ছে যে ঘরটাতে মারা গেছিল। আমরা যখন মেয়েটার সঙ্গে কমিউনিকেশন করছিলাম তখন মেল এন্টিটিটা ঘরের মধ্যে, ও কিন্তু খুব একটা বেরোয়নি, অ্যাগ্রেসিভ ছিল ফিমেল এন্টিটিটা, মেয়েটা বেশি অ্যাগ্রেসিভ ছিল ছেলেটার থেকে। তো ঘরের মধ্যে ঢুকে গেট বন্ধ করে দিয়েছে, গেটটাকে ঠেলে খোলা যাচ্ছে না। তো ও কী করেছে, ব্লুটুথ বক্সটা বার করেছে, ছোট্ট একটা ব্লুটুথ বক্স, খুব ভালো সাউন্ড, বার করেছে, বার করে ওই তুমসে মিলকার গানটা চালিয়েছে, তুমসে মিলকার এসা লাগা তুমসে মিলকার। মানে ওই সিচুয়েশানে ওই গানটা এতটা ভয়ানক লাগছিল, ঠিক আছে, যে সাত তেরে রেহেঙ্গে সদা হোঙ্গে না হাম জুদা, ওই লাইনটা যখন আসছে ভিতর থেকে কান্নায় ফেটে পড়ছে, ঘরের ভিতর থেকে কান্নায় যেন ফেটে পড়ছে, আর একজন মনে হচ্ছে গোঙাচ্ছে, একজন কাঁদছে। আর অমিত ছেড়ে দাও, এটা করো না। আর এই করতে করতে বলছে কাউকে যেতে হবে না, অমিত বলছে কাউকে যেতে হবে না, আমি একা ঘরে গিয়ে কমিউনিকেট করবো না, এটা ভুল করছো। তুমি এরকম গানটা চালিয়ে না অ্যাকচুয়ালি প্রভোক করছো ভীষণ রকম। আমি তো বারবার করে নাই করেছিলাম যে গানটা চালানোর জন্য দরকার নেই, আমি বারবার করে নাই করেছিলাম যে গানটা চালানোর দরকার নেই, যেটুকু হয়েছে দ্যাটস এনাফ, উনি মেনে নিয়েছে যে বাড়িতে প্রবলেম রয়েছে, আর গানটা না কিছু দরকার নেই, ও ওটা প্রভোকিং ইচ্ছা করে ইন্টেনশনালি করেছে। এইবার বলছে আমি ভিতরে গিয়ে কমিউনিকেট করব, আমি করবো, কাউকে করতে হবে না, তোরা ভয় পাচ্ছিস বুঝতে পারছি, করতে হবে না। ও রাহুলকে বলছে যে তোকে আমি অন্যরকম ভাবতাম, আর তুই এখানে এসে হার মেনে নিলি, ওকে বলছে হার মেনে নিলি এখানে, দেখ আমি কি কমিউনিকেট করছি, ইএমএফটা নিয়েছি, কিলোমিটারটা নিয়েছি, নিয়ে ও গেট জোরে 2-3বার ঠেলেছে, গেট খুলে গেছে, গেট খুলে ভিতরে ঢুকে গেছে, আর যেই ভিতরে ঢুকেছে বাইরে থেকে গেট বন্ধ হয়ে গেছে। ওরে বাপ রে বাপ, গেট যেই খুলে ঢুকেছে বাইরে থেকে গেট বন্ধ, মানে আমরা ঢুকতে চাচ্ছিলাম বাইরে থেকে, মানে ওকে একা নিয়ে নিয়েছে পুরোপুরি ঘরের মধ্যে, ওকে পুরোপুরি একা নেই। দেখো যতই আমরা যা কিছু করি একটা কিন্তু সবসময় আমাদেরকে কেউ দেখছে না, আমরা বুঝতে পারছি, ওরা তো সবই তো ফলো করছে যে কি অ্যাক্টিভিটি আমরা করছি, কে করছে, ভিতরে ওকে নিয়ে নিয়েছে। বাইরে থেকে আমরা মানে গেট ধাক্কাচ্ছি, গেট খোলা যাচ্ছে না, আর ওর ভিতর থেকে খালি গোঙানো শব্দ, আমি ভিতরে গিয়ে গোঙাচ্ছে রীতিমতো, মানে কথা বলতে পারছে না, মানে আমাদেরকে যে রেসপন্ড করবে সেটা পর্যন্ত করতে পারছে না, ও ভিতরে গিয়ে রীতিমতো গোঙাচ্ছে। আমরা গেট ঠকঠক করছি, কোনোভাবে খোলা যাচ্ছে না। তখন কি করলাম, যে গুরু ভাই যে জলটা আমাকে দিয়েছিল আমি ব্যাগ থেকে বার করলাম, করে ওই কিছু মন্ত্র আমাদের বলে দিয়েছিল, যে এগুলো আমরা তো জানতাম বিভিন্ন জায়গাতে প্রবলেম বলে কি করতে হয়, তো ওই মন্ত্র বলে গেটের মধ্যে যখন 2-3বার ছিটিয়েছি তখন গেট খুলেছে, সবাই মিলে ঢুকেছি, সবাই নার্ভাস হয়ে গেছে, এন্টায়ার টিম নার্ভাস হয়ে গেছে। এবার দেখো ওখানে যদি আমিও ভয় পেয়ে যাই তাহলে তো পুরো টিম হাল ছেড়ে দেয় পুরো, একদমই তাই। ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে দেখছি মাটিতে বসে রয়েছে, খাটের পাশে মাটিতে বসে রয়েছে, মুখটা খাটের দিকে করে বসে রয়েছে। এবার ওখানে গিয়ে রাহুল টর্চ মারছে ওকে মুখের মধ্যে, কিরে তুই ঠিক আছিস তো, মাথা মাথা হাত পাত দিচ্ছে, হট করে আমার দিকে ঘুরে একদম মেয়েদের গলা, আলোটা বন্ধ কর, চোখ পুরো মনি পুরো স্থির হয়ে গেছে, আমরা তো সঙ্গে সঙ্গে স্টেপ ব্যাক করে নিয়েছি ওখান থেকে, সাথে সাথে স্টেপ ব্যাক করে নিয়েছি, বুঝে গেছি পজেসড হয়ে গেছে পুরোপুরি। বলছে আলোটা বন্ধ কর, ওকে বলছে বন্ধ করে, তাকে মানে চোখ, ওর যে ওই চোখের দৃষ্টি, ও অমিতের দৃষ্টি নয়, ওটা অন্য কারোর দৃষ্টি ওর মধ্যে। ভদ্রলোক প্রচণ্ড ভয় পেয়ে গেছে ওই টাইমে, বলছি এটা কি হচ্ছে, কোনো কথা বলবে না, দেখুন কি হচ্ছে। তো আমি বলছি যে আপনাকে দেখুন আমরা ডিস্টার্ব করতে আসিনি, আমরা ওনাকে ছেড়ে দিন, আমরা চলে যাচ্ছি, আমরা থাকবো না। মানে মৃত্যুর সময় যে গানটা চলছিল লুপে, সেই গানটা চালিয়ে প্রভোক করছো, তারপর আবার বলছো ডিস্টার্ব করতে আসেনি। হ্যাঁ আমি তো করিনি জিনিসটা, আমি তো অ্যাকচুয়ালি নাই, হ্যাঁ আমি অ্যাকচুয়ালি নাই করতাম, যেটা করা খুব খতরনাক হয়ে যাবে, কারণ প্রভোক করা পুরো প্রতি মিনিটে বিপদ বাড়ছে। আর রাতের সময় 7টা 7:30 পর সূর্যাস্তের পর এমনিতেই গেলে প্রবলেম হচ্ছে, তুমি এরকম লাইফ থ্রেটনিং একটা জায়গা থেকে বেরিয়েছো, সেইখানে তোমরা রাতে ওই জায়গাতে উপস্থিত রয়েছো, ওদের ডাইমেনশন, ওদের জায়গা যেখানে মৃত্যু ঘটেছে, কিছুদিন আগে অবধি গলায় দড়ি দেওয়ার সেই দড়িটাও ছিল, সেদিনও ছিল কি, সেদিন তো ছিল না, আমরা পুড়ে দিয়েছিলাম, কি দুবেলা গিয়ে পুড়ে দিয়েছিলাম আমরা। ওকে,
আর তার উপরে যে গানটা শুনে শুনে মৃত্যুটা ঘটেছে, হ্যাঁ মৃত্যুর সময়ের যে যন্ত্রণাটা, ওই ওই গানটা গানটার শুনিয়ে সঙ্গে ওরা আবার হ্যাঁ তুমি বাড়িয়ে দিচ্ছ, ওই প্রভোগ গানটার সঙ্গে করছো। ওরা প্রচুর পরিমাণে অ্যাটাচ ছিল, যেটা আমরা বুঝতে পারছিলাম। স্বাভাবিক। আর আমার কোথাও কোথাও একটা ফিল হচ্ছিল কি বলতো, যে একজন হাজবেন্ড ওয়াইফ একটা ঘরের মধ্যে রয়েছে, তাকে যেন আমরা ডিস্টার্ব করছি কোনো কারণে। হ্যাঁ আমার এটা বারবার করে ইনটিউশন ফিল করছিল ভিতর থেকে। তো বলছে যেরকম চোখ বড় বড় করে, যে তোরা আজকে যে এসছিস না, সুস্থ শরীর নিয়ে বেরোতে পারবি না। ঠিক দাঁত চিপে চিপে বলছে পুরো অমিত বলছে। অমিত বলছে দাঁত চিপে চিপে, মানে রোগড়ে রোগড়ে কথা বলছে পুরোপুরি। হ্যাঁ, আর ওই ল্যান্ডলর্ডের দিকে হাত দিয়ে বলছে, মানে ওকে খিস্তি মেরে যাচ্ছে পুরোপুরি ল্যান্ডলর্ডকে, সব হয়েছে ওর জন্য। আমরা তো বুঝতে পারছি না কি হয়েছে। বলছে আমার কি বলে, আমার নামে, আমার স্বামীর নামে সব কিছু ওর উঠিয়েছে পাড়ায় গিয়ে, আমরা যে কোথাও যাব সেটা পর্যন্ত যেতে পারিনি, সব করেছে ও, এরকম করে সব করেছে ও, মানে ওর প্রচুর খার ওনার উপরে। মানে উনি হয়তো কোনো কারণে ওই ভিডিও হওয়ার পর মানে ওনার মেয়ে বউ গিয়ে পাড়ার মধ্যে গিয়ে বলেছিল যে এরকম কাজ বাজ করেছে। ওরা তো বুঝতে পারেনি যেটা ফেব্রিক ছিল পুরোপুরি, ওরা হয়তো নিজেদের হয়তো ভিডিও কিছু হয়েছে। বুঝতে পারছো জিনিসটা, যে ছবিগুলো এসছিল সব করেছে ও, চোখ বড় বড় করে বলছে। আবার কি বলতে বলতে কি মানে শ্বাস জোরে জোরে ফুলছে ওনার, রীতিমতো শ্বাস ফুলছে অমিতের। বলছে কোনোদিনও কাউকে গলায় দড়ি দিয়ে মরতে দেখেছিস? আমার দা কি বলছে, কোনোদিনও কাউকে, হ্যাঁ, যে কোনোদিনও কাউকে গলায় দড়ি দিয়ে মরতে দেখেছিস? মানে নিচে বসে রয়েছে, আমি দাঁড়িয়ে রয়েছি, মানে হালকা ব্যান্ড হয়ে দাঁড়িয়ে রয়েছি। আর রাহুলের হাইটটা একটু শর্ট টাইপের, ও নিচে এইটুকু হওয়ার ঝুঁকে পড়ে কথাবার্তা বলছে। বলছে কোনোদিনও কাউকে গলায় দড়ি দিয়ে মরতে দেখেছিস? আমি চুপ করে রয়েছি। বলছে আমি ভাবিনি মরে যাবো, আমি মরতে চাইও নি আমি। ঠিক আছে, আমরা যখন দুজন মিলে চিন্তা করলাম যে মরবো, কিন্তু ওই পয়েন্ট অফ টাইমে আমি বোঝানোর জন্য বলছি, ওই মুহূর্তে আমরা ভাবিনি আমি মরবো। আমার হাজবেন্ড আমার নিজের গলায় দড়ি পরিয়ে দিয়েছিল, পরিয়ে যখন চেয়ার সরিয়ে দেয়, আমার এই দুটো হাত অনেক চেষ্টা করেছিল গলা অবধি ওঠার, কিন্তু হাত উঠছিল না। চোখের সামনে অন্ধকার নেমে যায়, তারপর ওই চোখ দিয়ে আমি দেখি আমার হাজবেন্ড মরছে আমার চোখের সামনে, যাকে আমি খুব ভালোবাসি। মানে প্যাথেটিক ভাই, যে রিদমের কথাগুলো বলছে আমার মুখ থেকে তুমি হয়তো শুনে ফিল করতে পারছো না, কিন্তু ওই অবস্থায় আমি যখন শুনছিলাম গা কেঁপে যাচ্ছিল পুরোপুরি, গা কেঁপে যাচ্ছে। মানে সবাই শীতকাল ওই টাইমে, নভেম্বর মাসের সময়, ঘামছি আমরা রীতিমতো, লিটারালি ঘামছি আমরা ওই টাইমে। মনে হচ্ছিল সিগারেট বের করে জ্বালিয়ে ফেলি, কিন্তু নিয়ম নেই, কোথাও গিয়ে তুমি আগুন জ্বালানোর কোনো নিয়ম নেই। শুনছিলাম, বলছে যে তখন বলছে তোরা আজকে বেরোতে পারবি না এখান থেকে, তোর শরীরের যা অবস্থা করবো না, ছিন্ন বিচ্ছিন্ন করে দেবো, তোরা বেরিয়ে দেখা এখান থেকে। আমি অনেক পোলাইটলি ওনাকে বললাম যে আমরা তো মানে ডিস্টার্ব করতে আসিনি, আমরা চলেই যাচ্ছি, আপনার হাজবেন্ড এখন কোথায় আছে? বুঝে দেখতে পাচ্ছিস না তোদের পিছনেই তো দাঁড়িয়ে আছে, এরকম দেখতে পাচ্ছিস তোদের পিছনেই তো দাঁড়িয়ে আছে। যেই বলেছে আমাদের ফেটে গেছে, পিছনে দাঁড়িয়ে, মানে কোন পিছনে, মানে সবাই যখন আমরা ঘরের মধ্যে রয়েছি, গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছে উনি, ফেটে গেছে পুরোপুরি আমাদের। আমরা ওখানে আমি তো মনে হচ্ছে এখনই সেন্সলেস হয়ে যাবো পুরোপুরি, এমন লাগছে যে বাড়ি পুরো অন্ধকার, বাড়ি পুরো এন্টার বিল্ডিং অন্ধকার। যখন পালাবো না থাকবো কিছু বুঝতে পারছি না আমরা। দেখতে পাচ্ছি না তোদের পিছনেই তো পড়ে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে। আর কি করবো, ওই টাইমে ওই জলটা ছিল আমার হাতে, আমি জলটা যেটুকু পেরেছি ওর গায়ে ছিটিয়ে দিয়েছি, যেই ছিটিয়েছি সেন্সলেস হয়ে গেছে। বাইরে থেকে গোঙানোর শব্দ কান ফাটিয়ে দিচ্ছে, দু রকম গোঙানোর শব্দ বাইরে থেকে। ঘর থেকে বেরোতে পারছি না আমরা। আমি বললাম আর এখানে 1 মিনিট থাকলে হবে না, 1 মিনিটের জন্য আমরা এখানে থাকি তাহলে আমাদের লাইফ রিস্ক হয়ে যাবে পুরো। এখান থেকে যেভাবে হোক বেরোতে হবে, যেভাবে হোক। তখন মানে ওই মুহূর্তে আমার মুখ থেকে মানে ভগবানের নাম তো বেরোচ্ছেই, প্লাস বিভিন্ন ধরনের মন্ত্র বেরোচ্ছে, চল যেভাবে হোক বেরোই। এবার ওখান থেকে কাটিয়ে বেরোতেও পারছি না, কোনো রকমে জলটাকে ছেটাতে বেরোচ্ছি। বেরোতে গেটের বাইরে বেরিয়ে গেছি সবাই মিলে, গেটের বাইরে বেরিয়ে রয়েছে। আর ভদ্রলোক সবাই ওকে হাত ধরে টানতে নিয়ে বের করেছে, উনি তো মানে ভিমড়ি খেয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে, হাত ধরে টানতে বের করা হয়েছে। ওই জল ছিটাচ্ছি আর মন্ত্র বলতে বলতে আমরা এগোচ্ছি। ঠিক আছে, বাইরে গিয়ে দাঁড়িয়েছি যখন, মানে গেট থেকে প্রপার্টি থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে দেখতে পাচ্ছি যে ওই সিঁড়ির সামনে যে অন্ধকারটা যেটা ছিল না, ওখানে টর্চ পড়েছিল আমাদের, কোনো গ্যাজেট আমরা নিতেই পারি, যেগুলো ছিল সেগুলো খালি হাতেই ছিল ওদের, EMF কেটোমিটার, টর্চ পড়ে রয়েছে। ওই আলোতে যেটুকু বোঝা যাচ্ছে দুজন পুরোপুরি ওই একদম ঘরের ভিতর থেকে দাঁড়িয়ে দেখছে আমাদেরকে। মানে ওই যে সিন, মানে আমি মুখে বলছি, তুমি হয়তো ইম্প্যাক্ট বুঝতে পারছো না। আরে ভাই, আমি তো নিজেও এরকম টাইপের পজিশনে পড়েছি, আমি বুঝতে পারছি তোমার সিন, মানে কিরকম পুরো অন্ধকার থাকে, ঠিক আছে, আর অন্ধকারের মধ্যে মনে হয় আরো একটা গাঢ় অন্ধকার, মানে বডির শেপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, একদম দুজন পুরো একদম, মানে চোখ ফোক দেখতে পারবে না, বাট বুঝতে পারবে, আউটলাইনটা বোঝা যাবে পুরো। হ্যাঁ রাইট, আউটলাইনটা বোঝা যাবে। ওই রুদ্ধশ্বাস সিচুয়েশন থেকে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি, এসে দেখছি ভাবে দুজন মিলে দেখছি, মানে এখন প্রপার্টিটা পুরোটাই ওদের। আমরা যখন বেরিয়ে এসেছি আমার তখন ওরকম মনে হচ্ছে এক্স্যাক্টলি যে প্রপার্টিটা এখন পুরোটাই ওদের। এক্স্যাক্টলি এটাই হয়, তোমরা বেরিয়ে এসেছো ওরকম। হ্যাঁ বেরিয়ে এসেছি। আর ওই মোমেন্টে একটা কথা আমি বলতে মিস করে গেলাম, আমি ভদ্রলোককে বলছিল যে তখন তো খুব বের করার জন্য ব্যস্ত হয়ে গেছিলিস, এখন করে দেখা বের, বলছে এখন বের করে দেখা, তখন তো বাড়ি ছাড়ার জন্য অনেকবার বলেছিলিস, এবার বাড়ি ছাড়িয়ে দেখা।
আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে একটা স্টেশনের সামনে গিয়ে বসলাম। পরের দিনকে ভোরবেলার দিকে আমরা ফার্স্ট ট্রেন ধরে গুরু ভাইয়ের কাছে আসলাম। কোনো ফোন টোন কিছু করে ডাইরেক্ট এসছি। সবাই ভীষণ টায়ার্ড, ওরাও এসছে। আর অমিতের প্রচণ্ড জ্বর, মানে ওকে রাখা যাচ্ছে না। ওর মাথা এত যন্ত্রণা করছে আর ওর শরীর পুরো ছেড়ে দিয়েছে পুরোপুরি। ওই অবস্থাতেই গুরু ভাইয়ের বাড়িতে নিয়ে এসছি। আমাদের প্যারাসিটামল থাকলে দিন, বলছে প্যারাসিটামলে ওর কাজ হবে না। পুরো ঘটনা বল কি হয়েছে, ঘটনা বললো। তো জলের মধ্যে মন্ত্র পড়ে ওগুলো করে খাইয়ে দে ওকে। আর তোমরা যত তাড়াতাড়ি সম্ভব চলে যাও, যে যেখানে থাকো সে সেখানে চলে যাও, এখানে আর থেকো না। তো ওই ভদ্রলোক গিয়ে তো ওনার পায়ে পড়ে গেছিল যে আপনি কিছু করুন। বলছে দেখুন আমি প্রথমে ওকে না করেছিলাম যে এই কেসটা হাতে নিতে না, সূর্যকে বলেছিলাম, কিন্তু তারপরেও নিয়েছে। আপনাদের বাড়িতে আমার তন্ত্রে বা সাধারণ তান্ত্রিকের তন্ত্রে কিছু হবে না, এর জন্য লাগবে যারা সব সাধনা করে, ঠিক আছে? কারণ ওই বাড়িতে অতিরিক্ত মাত্রায় কিন্তু তারা বিরাজমান, অতিরিক্ত মাত্রায়, মানে মাত্রা অতিরিক্ত ছাড়িয়ে গেছে, এইভাবে ওরা বিরাজমান হয়ে রয়েছে বাড়িটার মধ্যে। ওটা সাধারণ তন্ত্রে বা সাধারণ হোমযজ্ঞতে কোনো লাভ হবে না। বলছে আপনি যাকে ডাকার ডাকুন, যা খরচাপাতি হবে আমি করব, কিন্তু এই বাড়িতে থাকা যাচ্ছে না তো, আমার মেয়ে বউ বাড়িতে থাকে। বলছে দেখুন অন্যায় তো আপনাদের মাধ্যমে কিছু না কিছু হয়েছে, মানে আপনাদের এতটা, আপনাদের প্রতি এত ওর আক্রোশ হয় না। আপনারা কিছু করেছেন হয়তো যেটা দৃষ্টিকটু লেগেছে। বলছে যে আপনি আমাকে ঠিক করে বলুন তো যে আপনারা কি করেছেন, মৃত্যুর পর কিছু করেছেন, জিনিসপত্র কিছু ফেলেছেন? বলছে যে হ্যাঁ ফেলেছি। তখন লোকটা বলছে হ্যাঁ ফেলেছি। কি ফেলেছেন না, ঘরে একটা ফটোগ্রাফ ছিল ওদের, ওই ফটোগ্রাফটা কোনার দিকে পড়েছিল, একটা বাঁধানো ফটো থাকে না, বিয়ের পর বাঁধিয়েছে, ওই ফটোগ্রাফটা উনি চাদর ফাদরের সঙ্গে মিউনিসিপ্যালিটি গাড়িতে ফেলে দিয়েছিল। বুঝতে পারছো? বলছে আপনার দ্বারা ভুল তো হয়েছে, এবার তো কিছু করার নেই, শুধরাতে হবে। তো উনি কি করে, উনি তারাপীঠে কন্ট্যাক্ট করে, যারা সব সাধনা করে। ওই ভদ্রলোককে বহু রিকোয়েস্ট করে আনা হয়, মানে ওনাকে কন্ট্যাক্টে পাওয়া যাচ্ছিল না প্রথমে। বললো আপনি বাড়িতে বলে দিন যে এখন যেন কেউ বাড়িতে না যায়, সকালবেলা দিয়ে বাড়ির গেটের বাইরে তালা ফালা মেরে দিয়ে আসুন, আর আপনার ওয়াইফকে আর মেয়েকে বলবেন এই মুহূর্তে বাড়িতে আসতে না, 2 দিন আপনি আমার বাড়িতেই থাকুন, যেতে হবে না বাড়িতে। আর আপনি ওই বাড়িতে গেলে এখন আপনার সঙ্গে মানে আপনার লাইফ রিস্ক হয়ে যায় পুরোপুরি। এখন পুরোপুরি ওরা টেম্পটেড হয়ে রয়েছে পুরোপুরি। এখন তো ওদেরকে আপনারা পুরো প্রয়োগ করে এসেছেন পুরোপুরি, এখন ওদের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে রয়েছে, মানে আপনি যাবেন কিছু ক্ষতি হয়ে যাবে আপনার, নাও ফিরতে পারেন আপনি, মানে বেঁচে নাও ফিরতে পারেন, এর অবস্থা হয়ে গেছে। তো ওই তান্ত্রিক ডাকা হলো, একজন আসলেন যিনি সব সাধনা করতেন। অঘোরী বা তান্ত্রিক সেটা আমি অতটা ভালো বুঝতে পারিনি। উনি আসলেন, উনি বললেন যে এই বাড়িতে হাকিনী তন্ত্র করতে হবে, এছাড়া কোনো অপশান নেই। তো তারপর ওই অমিতদের টিম থেকে কিছু ছেলেরা বলতে আরম্ভ করলো আমাদের তো সব গ্যাজেটগুলো, ক্যামেরা ট্যামেরা সব ওই বাড়িতেই পড়ে রয়েছে, তাহলে ওগুলো কী করবো আমরা। ওর পর বলছে আগে নিজের জীবন বাঁচাও, সব কিছু ঠিকঠাক হোক, ওগুলো তুমি পেয়ে যাবে কোনো না কোনোভাবে, ঠিক আছে? তো তারপর ওরা বেরিয়ে গেল। ওই ভদ্রলোককে ইনফরমেশন দেওয়া হলো যিনি সব সাধনা করেন অ্যাকচুয়ালি। তো উনি একটা দিন ঠিক করে দিলেন, ঠিক আছে? খুব সম্ভবত মাঘার্ষি অমাবস্যা বা সামথিং কিছুটা ছিল ওই টাইমে, 26 তারিখে নভেম্বর মাসে ওরম টাইমে একটা ছিল কিছু একটা, মানে অমাবস্যাটা তিথি ছিল খুব ভালো, ঠিক আছে? তো ওই কালী পুজো ছিল কি ওই সময়টাতে? মনে পড়ছে না অত ভালোভাবে, ঠিক আছে? 2023-এ একটা কিছুটা অমাবস্যা কিছুটা তিথি ছিল ওই টাইমে। তাহলে নভেম্বরে থাকবে না, নভেম্বরের, হ্যাঁ হ্যাঁ ডিসেম্বরের পোর্শনে থাকতে পারে মেবি, নভেম্বর বা ডিসেম্বর বা মাসটা অতটা মনে পড়ছে না, কিন্তু একটা যে কোনো একটা অমাবস্যা একটা তিথি ছিল কিছু একটা, যে তিথিতে ওনারা ডেট ঠিক করলেন যে এরকম করতে হবে তোমাকে, ঠিক আছে? নভেম্বরই ছিল আই থিঙ্ক। তো যাই হোক, ওনারা বাড়িতে আসলেন, সব যজ্ঞ টজ্ঞ সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হলো। যজ্ঞ করা হবে কোন জায়গাটাতে, ঠিক ওই চাপা কলটা থেকে এগিয়ে যে ঘরের যে পোর্শন যেটা রয়েছে, যে সিঁড়ির সামনেটা যে পোর্শনটা রয়েছে, যেখান থেকে সোজাসুজি বাথরুমটা দেখা যায়, ওই পোর্শন থেকে কিন্তু মানে আমরা, উনি গন্ডি ফন্ডি কেটে ফেটে দিল, দিয়ে ওখানে বসা হলো। বসা হওয়ার পর উনি কিছু নিয়ম বলে দিলেন যে কেউ যেন এই গন্ডি থেকে না বেরোনো হয়, অনেক কিছু হবে আজকে, ঠিক আছে? মানে আগে যেগুলো দেখেননি সেগুলো কিছু হবে এই টাইমে, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, সবাই মিলে বসুন। ওনার মেয়েটে সবাই ছিল চোখের মধ্যে। আমি গুরু ভাইকে বলেছিলাম যে আমি যাব, আমাকে না করবে না, ওদের তো বাড়ি পাঠিয়ে দিল, আমি যাব। নিয়ে গেছিলো আমাকে সঙ্গে করে। তো পাঠার রক্ত সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল এখানে, যে ওখানে যেহেতু হাকিনী তন্ত্র করা হবে, ওদের তো বুঝতে পারছে না হাকিনী তন্ত্র কী আছে। তো তন্ত্র শুরু হলো, ওই মোটামুটি যজ্ঞ শুরু মানে চালু হওয়ার পর সন্ধ্যে রাতের দিকে আগুনের খুব তাপ উঠতে আরম্ভ করছিল, মানে এতটা আগুনের তাপ ছিল যে আমার পা পুড়তে আরম্ভ করেছিল, বুঝতে পারছো? প্রচুর আগুনের তাপ ছিল। অনেকক্ষণ ধরে এরকম চলতে চলতে যখন উনি ওই হয়তো কিছু প্রয়োগ সামথিং কিছু নিয়ে এক্সট্রা করে কিছু করছিলেন, হঠাৎ দেখা গেল কি যে বাথরুমের দিকটা থেকে ঠিক আমাদের পিছন দিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। আচ্ছা, দুজন দৌড়াচ্ছে, ওর পিছনে আরো কেউ রয়েছে। সে একদম সিঁড়ি দিয়ে উঠে, মানে কন্টিনিউয়াসলি সিঁড়ি দিয়ে উঠে ছাদের উপর দৌড়াচ্ছে, মানে চারি বাড়ির মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। চারিদিক থেকে দৌড়াদৌড়ি হচ্ছে, আমরা তো বুঝতে পারছি যে তাড়ানোর চেষ্টা করা হচ্ছে, কারোর মাধ্যমে তাড়ানোর চেষ্টা করা হচ্ছে।
এই রকম হতে হতে না দেখছি যে ওনার যে মেয়ে রয়েছে, হঠাৎ নজর পড়লো ওনার যে মেয়ে রয়েছে উনি না এখন জুবুতুবু হয়ে গেছে, মুখ দিয়ে বিজ বিজ করে কিছু একটা বলছে, লালা বেরোচ্ছে মুখ থেকে পুরোপুরি, ঝুঁকে পড়ে এরকম করে। তো আমরা খেয়াল করেছি যে উনি তো কিছু না কিছু বলছে, বোঝা যাচ্ছে, কিন্তু ওরকমভাবে কী বলছে বুঝতে পারছি না। এবার হতে হতে উনি হঠাৎ করে সেন্সলেস হয়ে গন্ডির বাইরে পড়ে গেল, হঠাৎ করে গন্ডির উল্টো হয়ে পড়ে গন্ডির বাইরে পড়ে গেল। যেই পড়েছে ওনার বাবা উঠতে যাচ্ছিল, ওই যে তান্ত্রিক ভদ্রলোক যাকে আনা হয়েছিল, উনি হাত দিয়ে ইশারা করলো, না এখন দরকার নেই, ওয়েট করো, একটু ওয়েট করো। উপরে ওরকম দৌড়াদৌড়ি হচ্ছে, বিশাল মাপে দৌড়াদৌড়ি হচ্ছে, আর চিৎকার কান্না মানে একদম উপরে ঘর থেকে শোনা যাচ্ছে, মানে ছাদের উপর থেকে নামছে, মানে কেউ কারোর পিছন করলে যেমন হয় না, খুব স্পিডে হচ্ছে মানে কিছুক্ষণের মধ্যে থেকে। তো ওরকম হতে হতে না ওই মেয়েটা তো শুয়ে রয়েছে ওখানে, ওর বাবাকে বলছে কি, বাবা বলছে ধরবো না আমি, বলছে না কিছু করার দরকার নেই, আমি দেখছি। ওই ভদ্রলোক উঠলেন, উঠে যেই মেয়েটা সামনে গেছে, হট করে মেয়েটা তাকে বলছে কি, দাঁড়া, ধরবি না আমাকে। উঠলো, উঠে একদম সিঁড়িতে গিয়ে বসলো, বসে বলছে, মাথা নিচু করে রয়েছে, বলছে তুই কে এসছিস এখানে, বলছি তুই কে এসছিস এখানে, চুপচাপ বসে রয়েছে, বলছে তুই বল, নাহলে কিন্তু আমি আরও কিছু করতে পারবো। বলছে যে আমি চলে যাচ্ছি, আমার বরকে কষ্ট দেবেন না, ও এমনি কষ্ট পেয়ে মারা গেছে, ওকে কষ্ট দেবেন, এরকম চুপ বড় কষ্ট পেয়ে মারা গেছে, কষ্ট দেবেন না ওকে। বলছে আপনি বন্ধ করুন যেটা করছেন সেটা এখনই বন্ধ করুন, আমাদের কষ্ট হচ্ছে এটাতে। বলছে কষ্ট হচ্ছে সে তো বুঝলাম, কিন্তু তুই যা করে বেরিয়েছিস তোকে তারও কষ্ট দেওয়া উচিত। বলছে কপালের মধ্যে আমাকে সিঁদুর দিয়ে টিপ ধরে রেখেছে পুরোপুরি, দিয়ে বলছে তুই এক্ষুনি বেরোবি, তুই এক্ষুনি বেরোবি এখান থেকে। উনি বলছে তুই এক্ষুনি বেরোবি। বলছে যাচ্ছি, মানে দাঁত চিবে চিবে বলছে যাচ্ছি যাচ্ছি, আমরা বলছি যাচ্ছি। বলতে বলতে মেয়েটা কিছুক্ষণ সেন্সলেস হয়ে গেল। সেন্সলেস হওয়ার পর উনি এসে বসলেন, বসার পর ওই কিছু গুঁড়ো টাইপের কিছু ছিল, ওই গুঁড়োগুলো যজ্ঞের পুরোপুরি চারপাশ দিয়ে, মানে হোমকুণ্ড চারপাশ দিয়ে ছিটিয়ে দিলেন। ছিটিয়ে দেওয়ার পর ওই যে ভদ্রলোক আছে ওনাকে বললেন আপনি একটু পাশে এসে বসুন এখানে, উনি এসে পাশে বসলেন, টিপ টিপ পড়িয়ে দিল, পড়িয়ে দিয়ে ওনাকে কিছু মন্ত্র উনি বলে দিল যে দেখুন সবই ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ারিং করানো হয়ে গেছে। এদেরকে মানে ক্লিয়ারিং করানো মানে প্রচুর টাফেস্ট ব্যাপার ছিল, কারণ যে হিসাবে ওরা যে আক্রোশ নিয়ে বাড়ির মধ্যে ঘুরছিল, এদেরকে সরানো চারটিখানি কথা ছিল না, সরে নিয়েছি। কিন্তু এই মন্ত্রটা আপনাকে আমি বলে দিলাম, এই মন্ত্রটা কিন্তু সন্ধ্যেবেলা করে জপ করবেন, আর ধুনুচির মধ্যে ধুনো কর্পূর দিয়ে সন্ধে যখনই হয়ে যাবে পুরো বাড়িটাতে কিন্তু দেখাতে হবে। এটা মিনিমাম চলবে, এখন বন্ধ করার কোনো ব্যাপার নেই। আর আপনি কিন্তু এই জবটা করবেন সন্ধ্যেবেলা করে, আপনি বাড়ি থাকেন কি না থাকেন, আপনার পরিবর্তিতে আপনার ফ্যামিলি মেম্বাররা করতে পারেন। বলছে আমার মেয়ের কী হবে, বলছে কিচ্ছু হবে না, এটা হওয়ারই ছিল, আমি জানতাম এটা হবে। তো আমরা জিজ্ঞেস করছি ওইখানে গুরু ভাইকে যে কী ব্যাপার, গন্ডির মধ্যে কী করে প্রসেসড হলো, গন্ডি তো বাঁধন। বলছে ওরকম করা যায়, ঠিক আছে, ইচ্ছা করে যাতে ওনার মধ্যে দিয়ে তো বের করতে হবে না জিনিসটাকে, জানে বুঝবো এই করে, ও তো আত্মগোপন করে রয়েছে কোনো না কোনো জায়গাতে। আর এই দৌড়াদৌড়ি হচ্ছিল হাঁকনি তারা করেছিল ওদেরকে পুরোপুরি, ওই ছুটিয়ে ওদেরকে ভাগানো হলো ওখান থেকে, তাহলে নমিনাল অবস্থায় তাড়ানো যেত না ওইখানে, বুঝতে পারছো। মানে ওই প্রথমবার ওই বাড়িতে আমরা হাঁকনি তন্ত্র প্রয়োগ করা হলো, মানে হাঁকনি তন্ত্র যে কী জিনিস, মানে যারা দেখে তারাই ভালো বুঝতে পারবে। অ্যাকচুয়ালি ডাকিনি, শাকিনি, হাকিনি এই তিনটে ভাগ থাকে, তারা আমার দর্শন পাওয়ার জন্য সাধনা করেন, ঠিক আছে, তারা কিন্তু প্রথমে ডাকিনি, তারপর শাকিনি, তারপর হাকিনি, থার্ড স্টেপ হচ্ছে আমাদের হাকিনি স্টেপের মাধ্যমে গিয়ে তারপরে সেই দেখা করা সিদ্ধলাভ পাওয়া যায়। কিন্তু এই তিনটে স্টেপ দিয়ে সে যায়। অনেকক্ষণ ধরে যজ্ঞটা অনেক বড় চলেছিল, আমি তোমাকে শর্টেই বললাম, কারণ অনেক কিছু হয়েছে যেগুলো বলা না বলা পুরোপুরি সমানই রয়েছে। অ্যাকচুয়ালি ইম্প্যাক্টনেসটা এটাই ছিল যে ওদেরকে পুরো তাড়া করিয়ে হারানো হয়েছিল এখান থেকে, মানে এলিমিনেট করা যাচ্ছিল না কোনোভাবেই। লাস্টে দেখি কি সব কিছু শান্ত হয়, ওনার মেয়েও নর্মাল অবস্থায় ফিরে আসে, ওনার মেয়েকে উনি কিছু জল খাইয়ে দেয়, মন্ত্রপুত জল খাইয়ে দেয়, খাইয়ে ওই যজ্ঞের যে টিপ যেগুলো হয় টিপ পরিয়ে দেয়, বললো যে আপনারা উপরে চলে যান সবাই মিলে, আমরা কিছুক্ষণ এখানে রয়েছি, আমরা থাকছি, আপনারা উপরে চলে যান। ওরা মেয়ে আর মা উপরে চলে গেল, ভদ্রলোকে কিছু বুঝিয়ে দিল যে কী করতে হবে। বলছে এই খাট ফাটগুলো রাখবেন না, কেউ যদি খুব মানে দরিদ্র অবস্থায় থাকে বা কারো খুব দরকার থাকে, এমনি কোনো টাকা পয়সা নেবেন না, এমনি খাট আর এই চেয়ার ফেয়ারগুলো দিয়ে দিন, আর কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই বাড়িটার মধ্যে যা নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছিল সেটা এখন এই মুহূর্তে ক্লিয়ার হয়ে রয়েছে। বলছি তখন আমরা জিজ্ঞেস করলাম যে উনি কি মুক্তি পেয়ে গেছে নাকি আপনারা জাস্ট বের করে দিয়েছেন বাড়ি থেকে, জেনে নেওয়ার বিষয়টা দরকার না। বলছে দেখুন ওদেরকে এমন একটা জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে যে যারা ওরা এই জগতে দৃশ্যমানও হবে না, আবার এখানে থাকতেও পারবে না, কিন্তু ওদের মুক্তি বলে মুক্তি করা যাবে না, ওদের আরও কিছু শাস্তি রয়েছে যেগুলো ওদেরকে ভুগতে হবে এই জন্মে। এটা পুরো আগের জন্মের কর্মফল, আগের জন্মের কর্মফল, প্রারব্ধ কর্ম। হ্যাঁ। তারপর মোটামুটি ওই ইনস্ট্রুমেন্টগুলো ফেরত দেওয়া হয়ে গেছে ওদেরকে। পরবর্তীকালে যখন আমরা ফোন করেছি, অমিত অনেকটা ন্যাচারাল হয়ে গেছিলো, কিন্তু অমিতের একটা অ্যানিমিয়া রোগ ধরা পড়েছিল, রক্ত স্বল্পতা, হঠাৎ করে, জানি না কেন, আউট অফ নোওয়্যার, একদম আউট অফ নোওয়্যার। এটা ওর আগে ছিল না, এই ইনভেস্টিগেশন করার পর থেকে ওর অ্যানিমিয়া হতে আরম্ভ করেছিল, রক্ত স্বল্পতা হঠাৎ করে। বলছে আমার কোনোদিনও ছিলই না এরকম কিছু। এখন করে ইনভেস্টিগেশন, আর যোগাযোগ সেভাবে নেই, তারপর থেকে তার সেভাবে কারোর সাথে কোনো কন্ট্যাক্টও নেই,
আমার যে অ্যাকাউন্টটা যেটা ছিল সোশ্যাল মিডিয়াতে ওটা তো ব্লক হয়ে গেল কোনো কারণে, ওটা রিট্রিভ আমি কোনোদিন করতে পারিনি, ওটা পার্টিকুলার একটা কারণ ছিল। তারপর তো ওদের সঙ্গে আমার খুব একটা আমার যোগাযোগ নেই। বুঝতে পারছি, মানে অসাধারণ একটা ঘটনা শেয়ার করলে সূর্য। অ্যান্ড এরকম ঘটনাগুলো মানে যেগুলো রিয়েল লাইফে অনেক মানুষের লাইফে ইম্প্যাক্ট ফেলে, সেরকম ঘটনা শেয়ার করো। থ্যাঙ্কস ফর দ্যাট। অ্যান্ড খুব তাড়াতাড়ি তোমার সাথে আবার দেখা হচ্ছে। আজকের এই স্পেশাল এপিসোডটা আমি নিজে খুব এনজয় করেছি বলতে পারি না, অনেক কিছু শুনলাম, অনেক কিছু রিলেট করতে পারলাম, কারণ আমাদের যে স্পিরিচুয়াল হেল্পের জন্য অনেক কাজের জায়গাতে যেতে হয়, সেখানে বিভিন্ন ধরনের ইম্প্যাক্ট, বিভিন্ন ধরনের অবজারভেশন তো আমরা পাই। অনেকটা রিলেট করতে পারলাম তোমার ঘটনার সাথে। চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আর সত্যি বলতে এই ঘটনাটা বলতে গিয়ে আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম, ভীষণই আমি এক্সাইটেড হয়ে গেছিলাম। আর সবচেয়ে বেশি আমাকে এই ঘটনাটা বলতে গেলে ট্রিগার করে ওই গানটা। ঠিক আছে, আমার খুব প্রিয় একটা গান, পাহাড় টাহাড় গেলে বা কোনো ধরো সমুদ্র সাইডে গেলে আমি গানটা খুব শুনতাম এক সময়, কিন্তু এখন আর শুনতে পারি না। কারণ শুনলেই কি বলবো, মুহূর্ত কাহানিটা আমার মনে পড়ে যায় পুরোপুরি, যেটা আমার সাথে ঘটেছিল। ওই গানটা নর্মাল অবস্থা শুনলে যেমন লাগে, কিন্তু ওই মোমেন্টের কথা চিন্তা করলে কিন্তু গানটার পুরোপুরি না মানে পরিণতি চেঞ্জ হয়ে যায় আমার কাছে, আর আমার শোনা যায় না গানটা এরপর থেকে। আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো, সূর্যর ঘটনা আপনার কেমন লাগলো কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, আর কোথা থেকে দেখলেন আজকের এই এপিসোডটা নিচে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনার যদি কোনো স্পিরিচুয়াল বা অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প লাগে, আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন, যেটি হচ্ছে 6290675195। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আর আমাদের এই নাম্বারটা আপনারা ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনের একদম প্রথম পিন কমেন্টে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ অবধি কৌস্তবের আড্ডার এরকম আরও দুটো এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।